নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছেন? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কেমন ছিল ঘন্টা দিন? প্রশ্ন শুনেই বুঝতে পারছেন কথা হচ্ছে যেহেতু ঘন্টা 3 নিয়ে, তাই ঘন্টা 1 এবং 2ও আছে। কেউ হয়তো শুনেছেন, কেউ শোনেননি, কিন্তু ঘন্টা 1 আর 2 না শুনলে 3 বুঝবেন কিভাবে? এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা 1 আর 2 শোনেননি অথবা শুনতে গিয়ে খুঁজে পাচ্ছেন না। 143 নম্বর এপিসোডে 2022 সালে আমরা শুনিয়েছিলাম ঘন্টা 1। সম্ভবত সেটা ছিল হ্যালোইনের বিশেষ এপিসোড। আর ঘন্টা ফিরে এসেছিল আবার 148তম এপিসোডে। বেশ আগের কথা, কিন্তু যারা একবার শুনেছেন তারা এখনো বারবার বলেন ঘন্টার কথা। আচ্ছা, এই ঘন্টা নিয়ে একটা ফিল্ম বানালে কেমন হয়? না, হুট করে বলতে হবে না, আগে শুনুন, তারপর ভেবে বলুন। বাজছে ঘন্টা 1, শুনতে পাচ্ছেন? লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. Breathe. Hold your fear until this Halloween. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। গ্রামের বৃদ্ধ মানুষরা একটা কথা বলে, বাঘ মরে গেলে হয় কাঠ, আর মানুষ মরে গেলে হয় বাঘ। এই কথার অর্থটা এমন, বাঘ বেঁচে থাকলে মানুষ তাকে দেখে ভয় পেলেও মরে গেলে কেউ ভয় পায় না, কিন্তু মানুষ মরে গেলে অন্য মানুষের যত ভয়, একা লাশের পাশে এক মুহূর্ত যেন কেউ থাকতে চায় না। তখন যত দ্রুত সম্ভব আমরা লাশ দাফন করে ফেলি। কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে, আমরা লাশ দাফন করার পরেই যারা ঘন অন্ধকার কিংবা কোনো এক জ্যোৎস্না রাতে সদ্য মাটি দেয়া লাশের কবরের ওপরে কোদাল চালিয়ে লাশ চুরি করে। কি ভাবছেন এত কথা কেন বলছি? তাহলে মনোযোগ দিন, আজ আমি শেয়ার করব একটা লাশ চুরির ঘটনা। টিভিতে বা পত্রিকায় হয়তো অনেকে দেখেছেন বা পড়েছেন এমন নিউজ, কিন্তু এই ঘটনার তিক্ত অভিজ্ঞতা আমরা কজন জানি? আমি তানভীর তুষার, ভূত.com-এর মডারেটর এবং স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছে সৌমিক দাস। তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনা আমার সাথে শেয়ার করার জন্য। ঘটনাটির স্থান এবং চরিত্রের নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, আর সব লিসেনারকে জানাই হ্যালোইনের শুভেচ্ছা। ঘটনার শুরু 2008 সালে। প্রত্যন্ত গ্রামগুলোতে তখন অভাব অনটন লেগেই থাকতো। অনেক মানুষের দুবেলা ঠিকমতো খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। অভাবের তাড়নায় অনিল তখন বেছে নেয় নিকৃষ্ট এই উপার্জনের পথ। এই চক্র তাকে অফার করে সদ্য কবর দেয়া লাশ চুরি থেকে শুরু করে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় তাদের হস্তান্তর করতে হবে, আর এতে তাকে লাশ প্রতি বেশ ভালো পরিমাণ টাকা দেয়া হবে। সে চিন্তা করল, এই অভাবের জীবনে এমন লোভনীয় অফার কোন বোকায় পায়ে ঠেলে। সে রাজি হয়ে যায়, কিন্তু একার পক্ষে তো আর এই কাজ করা সম্ভব নয়। সে তখন তার 2 বন্ধুকেও ডেকে নেয় এই কাজে। এত ভালো টাকার অফার, তারা দুজনেও রাজি হয়ে যায়। শুরু হয় তাদের কাজ। তাদের গ্রামের মাঝ দিয়ে বয়ে চলেছে একটা নদী, চারপাশে তার বন জঙ্গলে ঘেরা। আর এই নদীর মাঝ দিয়েই ছোট্ট ডিঙ্গি নৌকা চালিয়ে তারা পৌঁছে যায় দূর দূরান্তের কবরস্থানে। গ্রাম থেকে
দূরে কেউ মারা গেলেই খোঁজ রাখে তারা, সময় মতো হানা দেয় কবরে। ঘন কালো অন্ধকার রাতে কিংবা হালকা জ্যোৎস্না রাতে কবর থেকে লাশ তোলে তারা, আবার নৌকায় তুলে পৌঁছে দেয় নির্দিষ্ট গন্তব্যে। এক রাতের মাঝেই কাজ শেষ, আর বেশ ভালো পরিমাণ টাকা তাদের পকেটে। এভাবেই চলছে তাদের লাশ চুরির কাজ। ঠিক কতগুলো লাশ তারা চুরি করেছিল তার নির্দিষ্ট কোনো হিসাব তাদের কাছে নেই। অনেক রাতে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও তারা লাশ চুরি করেছে কবর খুঁড়ে, কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি। তার ভাষ্যমতে প্রথম এই কাজে ভয় লাগলেও পরে আর ভয় পাননি তারা। এমনি একদিন তারা খবর পেলেন পাশের গ্রামের একজন লোক মারা গেছে, কিন্তু সমস্যা হলো তাকে যেখানে কবর দেয়া হয়েছে সেটা অনেক পুরনো কবরস্থান আর লোকালয়ের অনেক কাছে। কিন্তু অনেক দিন কোনো লাশ চুরি না করায় তিনজনের হাত তখন ফাঁকা। তারা যে কোনো মূল্যেই হোক লাশটি চুরি করতে চায়। কবর দেওয়ার দুদিন পরেই অমাবস্যা, আর সেই ঘন কালো অন্ধকারেই তারা সিদ্ধান্ত নেয় লাশ চুরির। সেদিন গভীর রাতে তারা তিনজন নৌকায় কোদাল, খন্তা, হারিকেন নিয়ে রওনা দেয়। Trick or treat! তাদের গ্রাম থেকে নদীপথে প্রায় 30 মিনিটের পথ। ঘন অন্ধকারে তারা হ্যারিকেন ব্যবহার করছে, কারণ এর আলো কম হলেও তা লোকজনের চোখে সহজেই ফাঁকি দেয়া যায়, যেহেতু কবরস্থানটা লোকালয়ের অনেক কাছে। আর তারা যখন কবরস্থানের পাশে পৌঁছে গেল, নৌকা থেকে নেমে দেখল বেশ অনেক বড় বড় গাছ আর বাঁশঝাড় দিয়ে ভরা এই কবরস্থান। তাদের হাতে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। অনিল সেটা জ্বালাতেই দেখল গাছগুলো অনেক পুরনো, গায়ে শ্যাওলা পড়ে আছে, জংলি লতায় কোনো কোনো গাছের ডালপালা জড়িয়ে গেছে। চারিদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। অনিল সহ সবাই নেমে নৌকা পাড়ে বেঁধে তারা ঢুকে গেল ঘন অন্ধকারে। চারপাশে ভাঙা কবর আর বাঁশঝাড়, মাঝে দু একটা করে বিশাল গাছ। কিছু গাছের ডাল একদম নেমে এসেছে মাটির কাছে। তারা হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল। তার আলোতে গাছের ছায়াগুলো কেমন যেন দৈত্যাকার মনে হচ্ছে। নতুন কবরটা তারা খুঁজে পেল, কিন্তু সেটা একদম ফাঁকা একটা জায়গায়। চারপাশে খুব বেশি গাছপালা নেই। হ্যারিকেনটা পাশে রেখে তারা কবর খুঁড়তে শুরু করে। প্রথমে অনিল কিছুটা খোঁড়ে, এরপরে আরেকজন শুরু করে। অনিল হ্যারিকেনের পাশে বসে দেখছে। হ্যারিকেনের আলোয় কোদালটা বেশ বড় দেখাচ্ছে ছায়াতে। কিছুক্ষণ পরে অনিল উঠে একটু হাঁটতে যায় পাশে। হঠাৎ একটা ভাঙা কবরে তার পা ঢুকে যায়। কবরের মাটি ভেঙে হঠাৎ করে পড়ে গেল সে কবরের মাঝে। ঠিক তারপরেই সে তার পায়ের নিচে একটা শক্ত কিছুর অনুভব করলো। হাড় ভেবে টেনে বের করতে গেল। হাত দিয়ে ধরে দেখলো চাকতির মতো কিছু একটা, আর সেটা বের করে সামনে ধরতেই দেখলো হ্যারিকেনের আলোতে চকচক করে উঠলো। সেটি মনে হচ্ছে সোনালি কালারের দামি কোনো ধাতব কিছু, যেটা দেখতে অনেকটা স্কুলের ঘন্টার মতো লাগছে, কিন্তু তার দুইটা পার্ট, মনে হচ্ছে দুইটা ঘন্টা একসাথে জোড়া লাগানো হয়েছে। জিনিসটা দেখে তার অনেক লোভ হলো। সে ভাবলো এত পুরনো কবরে এমন জিনিস নিশ্চয়ই দামি কিছু হবে। সাথে সাথে লুকিয়ে ফেললো সেটা, যাতে বাকি দুজন না দেখে। জামার মাঝে করে নিয়ে এসে তার ব্যাগের মাঝে রেখে দিল। এদিকে কবর খোঁড়া প্রায় শেষের দিকে। একপাশের খাড়ালের মাঝে দিয়ে সাদা কাফন দেখা যাচ্ছে। ঠিক তখনই তারা কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেল, আর কিছু লাইটের আলো দেখতে পেল তাদের দিকে ছুটে আসতে। বুঝতে বাকি রইল না যে মানুষ টের পেয়েছে কবর খোঁড়ার ব্যাপারটা। ভয়ে তিনজন তাড়াতাড়ি কোদাল আর হ্যারিকেন সব নিয়ে নৌকার দিকে দৌড়াতে শুরু করলো। অনিল হ্যারিকেন নিভায়ে এক হাতে হ্যারিকেন আর আরেক হাতে সেই ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ মাঝে এসে অন্ধকারে একটা গাছের ডালের সাথে ধাক্কা খায় আর উল্টে পড়ে যায়। ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে যায়। সেই ঘণ্টাটা ব্যাগ থেকে নিচে পড়ে যায়। সেই ঘণ্টাটা খুঁজে পেল তখন তার স্পর্শে খেয়াল করলো ঘন্টার একটা পার্ট তার হাতে, আর একটা খুলে কোথায় যেন চলে গেছে। এদিকে পেছনে গ্রামের মানুষ আসছে, তার খোঁজার সময় নেই। সে একটা পার্ট হাতড়ে কুড়িয়ে নিয়ে আবার দৌড় দিতে শুরু করলো। তারপরে তিনজন এসে নৌকায় উঠেই নৌকা চালানো শুরু করে দেয়। এ যাত্রায় অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়। লোকজন নদীর পাড়ে এসে তাদের খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তার নৌকা নিয়ে
তারা হারিয়ে গেছে। যেখানে লাশ নিয়ে আসার কথা সেখানে গিয়ে বিস্তারিত সব জানিয়ে তারা যখন বাড়ি ফিরে আসলো তখন ভোর হতে চলেছে। অনিল তার ঘরে সেই ব্যাগটা ঘরের একটা কোণে বাঁশের খুঁটির সাথে আটকে দিল। এইভাবে ব্যাগটা একটা লোহার সাথে ঝুলিয়ে রেখে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল তার মায়ের চিৎকারে। বাইরে বের হয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, সারা রাত কি করছিস বলতো? অনিল অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে। মা কি সবকিছু জানতে পারলো? সে আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, এর মাঝেই মা বলে উঠল, সারা রাত ধরে ঘরে বসে ঘন্টা বাজিয়েছিস, তার শব্দে তো ঘুম হলো না। অনিল কিছুটা অবাক হয় মায়ের কথা শুনে। সে কেন ঘন্টা বাজাবে? সে এসে আরাম করে ঘুমিয়ে গেছে। পরের দিন অনিলের ঘুম ভাঙে আবার তার মায়ের ডাকে। সে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখে তার মায়ের সাথে আরও কিছু প্রতিবেশী এসে জড়ো হয়েছে। তাদের সবার এক অভিযোগ, রাতভর এই ঘন্টা বাজানোর শব্দে তারা ভালো করে ঘুমোতে পারেনি। সবাই প্রচণ্ড রেগে যায় অনিলের ওপরে। কি হচ্ছে রাতে কিছুই বুঝতে পারে না সে। তার রুম থেকে নাকি ঘন্টার আওয়াজ হয়, আর সে দিব্যি ঘুমিয়ে আছে কিন্তু জানে না। অথচ বাড়ির আশেপাশের মানুষ ঘুমাতে পারেনি। সে সবার কাছে মাফ চেয়ে রুমে চলে আসে। তারপরে ব্যাগ নামিয়ে দেখে ব্যাগের ভেতরে ঘন্টাটা যেমন রেখেছে ঠিক তেমনি আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু ব্যাগ আবার ওপরে রাখতে গিয়ে সে অবাক হয়ে যায়। কয়েকটি তেলাপোকা আর টিকটিকি মরে পড়ে আছে সোজা ব্যাগের নিচের মাটিতে। দেখে কিছুটা অবাক হয় অনিল। বিষয়টা আমলে না নিয়ে সে তার সব কাজ শেষ করে রাতে আবার ঘুমোতে যায়। তখন দেখে তার পোষা বেড়ালটা তার ঘরে এসেছে। সে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখে বিড়ালটি বসে আছে ঘন্টা রাখা তার সেই ব্যাগটার নিচে। বিড়ালটি বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেদিন রাতেও সে ঘুমিয়ে যায়। সকালে আবার কোলাহল। বাইরে যেতেই দেখে অনেক প্রতিবেশী, প্রচুর রাগ তার ওপর। প্রতিবেশীরা বলে তারা নাকি শান্তিতে ঘুমোতে পারছে না এই ঘন্টার আওয়াজে। সে সব কিছু শুনে আবার যখন রুমে ফিরে আসে দেখে বিড়ালটি ঠিক আগের মতোই একভাবে বসে আছে ব্যাগের নিচে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার খাটের দিকে। সে কিছুটা অবাক হয়ে যায়, বিড়ালটিকে পা দিয়ে ধাক্কা দেয়। বিড়ালটির সাথে সাথে উল্টে পড়ে যায়। তাড়াতাড়ি হাত দিয়ে ধরে দেখে বিড়ালটি যেভাবে ছিল ঠিক সেভাবেই চোখ খোলা রেখে মরে পড়ে আছে। এবার অনিলের প্রচুর ভয় হতে শুরু করে। কেন এমনটা হচ্ছে? প্রতি রাতে কে ঘন্টা বাজায় এটা দেখার জন্য আজ রাতে সে জেগে থাকবে বলে ঠিক করে। ভাবনা মতো রাতে ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকে অনেক রাত, কিন্তু কিছুই নেই, সব কিছু স্বাভাবিক। চোখ লেগে আসছে তার, কোনো মতেই যেন ঘুমে আর চোখ খুলে রাখা যাচ্ছে না। কখন যেন ঘুম চোখে লেগে এসেছিল তার। হঠাৎ একটা শব্দে ঘুম যেন নিমিষেই হারিয়ে গেল তার চোখ থেকে। ঘরের টিনের চালের ওপর কে যেন হেঁটে বেড়াচ্ছে এপাশ থেকে ওপাশ। সাহস করে উঠে বসল সে। কৌতূহল নিয়ে ব্যাগটার কাছে গেল। দেখে ব্যাগ ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু ব্যাগের মাঝে সেই ঘণ্টাটি নেই। আবার টিনের চালের ওপরে কিছু দৌড়ানোর শব্দ। অনিল দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাহিরে। আধো আলোতে তাকাতেই দেখলো একটা কালো অবয়ব দ্রুত গতিতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। অনিল ভয়ে তখন জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেও সে যেন আজ সেই শব্দ বের করতে পারছে না। মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ ঘন্টার একটা মৃদু শব্দ ভেসে আসলো তার কানে। এক দৌড়ে ঢুকে গেল রুমের মাঝে। তারপরে আর কিছু মনে নেই তার। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগের কাছে গেল সে। ব্যাগ আর ঘন্টা যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। তার স্পষ্ট মনে আছে এখানে শুধু ব্যাগ ছিল, ব্যাগের মাঝের সেই ঘণ্টাটি ছিল না। এই ঘণ্টা থেকে সে এবার মুক্তি চায়। ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল অনিল। একটা বড় নদীর নির্জন মোড়ে এসে দাঁড়ালো। তারপরে আস্তে করে ব্যাগ থেকে ঘণ্টাটা বের করে ছুঁড়ে ফেলে দিল নদীর মাঝে। মনে হলো তার অনেক বড় একটা চিন্তা নেমে গেল মাথা থেকে। বাড়ি ফিরে আসলো সে। প্রতিদিনের মতো কাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ল সে। মাঝরাতে আবার টিনের ওপরে সেই দৌড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখে ব্যাগ যেমন রয়েছে তেমনই আছে, ঘরের ওপরের শব্দটার নেই। ভয়ে ভয়ে বিছানা থেকে 1 পা 2 পা করে নেমে এলো অনিল। ব্যাগটা যেন তাকে কাছে টানছে। এগিয়ে গেল ব্যাগটার দিকে। কাঁপা কাঁপা হাতে ব্যাগটার দিকে হাত বাড়িয়ে দিল অনিল। ব্যাগটা হাতে নিতেই খুলে যেন ভয়ের একটা প্রচণ্ড স্রোত বয়ে গেল তার শির দাঁড়ায়। ব্যাগের মাঝে সেই ঘণ্টাটি, আর ঘণ্টার গায়ে এখনো লেগে আছে পানি। মনে হচ্ছে এই মাত্র কেউ পানি থেকে সেটা তুলে নিয়ে এসেছে।
একটা সামান্য ঘন্টা দেখে যে মানুষ এত ভয় পেতে পারে এটা সে উপলব্ধি করতে পারেনি। ব্যাগটা আবার রেখে শুয়ে পড়ল আর চিন্তা করতে থাকলো কি করা যায় এই ঘন্টা নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বাজারে বিক্রির জন্য নিয়ে যায় সে ঘন্টাটি। এক ভাঙাড়ির দোকানে বিক্রি করে ফিরে আসে সে। তারপর থেকে সব কিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। অনিল ভাবল যাক, অবশেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেছে। এর ঠিক 7 দিন পরে একটা ছেলে ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো তার বাড়িতে। এসেই বলল, আমাকে এক গ্লাস পানি দেন। পানি খেয়ে ছেলেটি ব্যাগটি এগিয়ে দেয় অনিলের দিকে। ব্যাগটা হাতে নিয়ে অনিল ভেতরে তাকিয়ে দেখলো সেই ঘন্টা। ছেলেটা তার দিকে তাকিয়ে বলল, এই ঘন্টা কেনার পরে বাবা এটাকে আমাদের বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে আমাদের পরিবারের কোনো কিছু ঠিক নেই। ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলো, বাবা সেই ঘন্টাটি নিয়ে এসে রুমের ভিতরে রেখে দিয়েছিল। হঠাৎ রাতে টিনের চালের ওপর ভারী কিছু একটা হাঁটার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তিনি উঠে যান বাইরে দেখতে। দেখেন একটা কালো অবয়ব দ্রুত গতিতে এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যায়। তিনি একটা চিৎকার দিয়ে দৌড় দিবেন, ঠিক এমন সময় অবয়বটা তার দিকে তাকিয়ে একটা ধাক্কা দেয়। আমরা বের হয়ে বাবাকে অবচেতন অবস্থায় পাই। তাকে রুমে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পরে বাবা আমাদের এই ব্যাপারগুলো বলেন। কিন্তু পরদিন থেকেই বাবার মাঝে একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করি আমরা। বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছেন সব সময়, কারো সাথে কোনো কথা বলেন না। হাসি খুশি মজার মানুষটা যেন এক মুহূর্তে বদলে গেল আমাদের সামনে। আমরা বুঝছিলাম না হঠাৎ কি হলো। এর 3 দিন পরে ঘটল এক ভয়ানক ঘটনা। আমাদের কয়েকটি গরু ছাগল আছে। বাবার থাকার ঘরের পাশেই আরেকটা ঘরে এগুলো রাখা হয়। মাঝরাতে হঠাৎ একটা গরুর চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন বাবা পাশে নেই। সেই সময় বাড়িতে চোরের উৎপাত ছিল অনেক বেশি। চোর ভেবে হয়তো শব্দ শুনে বাবা উঠে গেছেন, এটা ভেবে আম্মু নিজেও উঠে যান দেখতে কি হয়েছে। তিনি লাইট হাতে এগোতে দেখেন গোয়াল ঘরের দরজা খোলা। গরুগুলো যেমন ছিল ভয়ে শয়ে একদিকে তাকিয়ে আছে। ভেতরে যে লাইট ধরতে আম্মু দেখেন বাবা একটা ছোট বাচ্চা ছাগলের পা ধরে গলা থেকে চুইয়ে পড়া রক্ত খাচ্ছে, আর ছাগলের মাথাটা পাশে পড়ে আছে। ছাগলের মাথাটা ছিঁড়ে পড়ে থাকা দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে সেটাকে টেনে ছিঁড়ে ফেলেছে। বাবার মুখে তাজা রক্ত লেগে আছে। আম্মু লাইট ধরতেই তিনি আম্মুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে অনেক ভারী কণ্ঠে বলেন, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, কেউ বাঁচবি না, ঘন্টা আবার ফিরে এসেছে। এরপরে আম্মু একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা দৌড়ে বের হতে গিয়ে দেখি এই অবস্থা। আম্মুকে ধরে রুমে নিয়ে আসি আর বাবাকেও কয়েকজন ধরে রুমের দিকে নিয়ে আসি। তার এই অবস্থা, যে শরীরে এত শক্তি, আমরা কজন মিলেও তাকে আটকাতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। তিনি ঘুমিয়ে যান আর ঘুম থেকে উঠলেই পাশে যেই থাক তার হাত বা পায়ে কামড় দিয়ে রক্ত খাওয়ার চেষ্টা করেন আর বলেন, ঘন্টা ফিরে এসেছে। পরে আমরা বাধ্য হয়েই তাকে খাটের সাথে বেঁধে রাখি। কিন্তু সকাল হলেই সব কিছু স্বাভাবিক। তিনি যে রাতে এত কিছু করেছেন তার কোনো কিছুই তিনি মনে করতে পারেন না, এমনকি বিশ্বাসও করেন না। পরের দিন রাতে আমার আম্মু চিৎকার আর দৌড়ে আমরা রুমে গিয়ে দেখি দরজা খোলা, বাবা নেই। আমরা লাইট নিয়ে বাবাকে খুঁজতে বের হই। বাড়ির আশেপাশে খুঁজে দেখি বাবা একটা জঙ্গলের মাঝে দিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন। আমাদের দেখে আবার দৌড় দেন। অনেক কষ্টে তাকে ধরে নিয়ে আসি। সে এসেই খাবার চায় আর এত বেশি পরিমাণে খাওয়া শুরু করে যেটা অনেক অস্বাভাবিক। আমরা আবার তাকে বাধ্য হয়ে বেঁধে রাখি। এরপরে আমি সেই ঘন্টার ব্যাগটা নিয়ে আমার রুমে রেখে দেই। আমিও রাতে টিনের ওপরে কিছু দৌড়াদৌড়ির শব্দ পাই আর মৃদু একটা ঘন্টা বাজানোর শব্দ পাই। এরপরে সকালে বাবার আবার রাতের কিছুই মনে নেই, সব ঠিক, তিনিও স্বাভাবিক। বুঝলাম এই ঘন্টাটাই যত সমস্যা। বাবার কাছ থেকে আপনার ঠিকানা শুনে আমি নিয়ে আসলাম এটা। আপনি এই ঘন্টা রেখে দেন, টাকা ফেরত দিতে হবে না, তবুও এই ঘন্টা আপনার কাছেই রেখে দেন। এই কথাগুলো বলে ছেলেটি ঘন্টাটা অনিলের হাতে দিয়ে চলে যায়। অনিল খুব চিন্তায় পড়ে যায়, এই ঘন্টা নিয়ে এখন সে কি করবে, কিভাবে মুক্তি পাবে এই অভিশপ্ত ঘন্টা থেকে। অনিল ঘন্টাটা অন্য একটা ফাঁকা ঘরে রেখে দেয়। 3 দিন পরে আরও একটা লাশ তোলার কাজ পায় সে। অনেক দিন ধরে বেকার বসে আছে, হাতে টাকা পয়সাও নেই, তাই আবার ঝুঁকিটা নেয়। যেই ভাবা সেই কাজ। সে সাথে দুজনকে বলে আজ রাতে তারা এই গ্রামে যাবে নতুন একটা কবর খুঁড়তে। তার সাথের লোকগুলো তখন রাজি হয়ে যায়। মাঝরাতে কথা মতো কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে নদীর পাড়ে হাজির হয় অনিল। দূর থেকেই দেখতে পায় তার সাথের দুজন দাঁড়িয়ে আছে নৌকার পাশে। অনিল আসে এবং ব্যাগটা নৌকায় রেখে নৌকায় ওঠে আর বৈঠা নিয়ে বসে পড়ে মাথায়। অপর দুজন কাদা থেকে নৌকা ধাক্কা দিয়ে পানিতে নামিয়ে সামনে বসে পড়ে। মাথার
ওপরে পূর্ণ চাঁদের আলো নদীর পানির ছোট ছোট ঢেউতে পড়ে যেন চকচক করছে। জ্যোৎস্নার আলোয় যেন ভেসে যাচ্ছে চারপাশ। অনিলের সাথে থাকা দুজন লোক কাজে যাওয়ার সময় প্রচুর কথা বলে, কিন্তু আজ তারা একদম চুপচাপ। নদীতে বৈঠার শব্দ আর পাড়ে ঝিঝি পোকার ডাক ছাড়া যেন আর কিছুই শোনা যাচ্ছে না। নীরবতা ভেঙে অনিল কথা বলতে শুরু করলো। কিরে, তোরা দুজন নৌকায় একেবারে সামনে যেয়ে চুপচাপ বসে আছিস কেন? তোরা আজ কোনো কথাই বলিস না? তাদের একজন শুধু বলে, ভালো করে নৌকা চালা। অনিলের কেমন যেন লাগে ব্যাপারটা। তারা আজ তার দিকে তাকিয়েও কথা বলছে না। এমনিতে কাজে গেলে তারা প্রচুর আড্ডা দেয়, অনেক কথা বলে, কিন্তু আজ যেন সবকিছুই অন্যরকম। জ্যোৎস্নার আলোয় ভেসে ভেসে চলেছে নৌকা। একটু দূরেই একটা জমজমাট ঘন কালো অন্ধকার দেখা যাচ্ছে। জ্যোৎস্নার এই অবারিত আলো যেন উজ্জ্বল করে উঠতে পারেনি সেই জায়গার একটা কোণা। অনিল নৌকার মাথা ঘুরিয়ে সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে নৌকা নিয়ে গেল। কাছে যেতেই আবছা আলোয় দৃশ্যমান একটা বাঁশঝাড়ের নিচে নৌকা থামিয়ে নেমে পড়ল তারা। নৌকাটাকে একটা বাঁশের সাথে বেঁধে নেমে সেই বাঁশঝাড় পেরোতেই দেখতে পেল ফাঁকা বিশাল একটা মাঠ। দেখে মনে হচ্ছে ফসলি জমি, কিন্তু এই মুহূর্তে কোনো ফসল নেই। দ্রুত গতিতে তারা হেঁটে চলেছে সামনের দিকে। জ্যোৎস্নার আলোয় সামনে একটু একটু করে যেন অন্ধকার মিলিয়ে সব দৃষ্টিগোচর হচ্ছে অনিলের কাছে। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে আরও বাঁশের সারি, আর সেখানেই রয়েছে একটা কবরস্থান, যাতে সদ্য কবর দেয়া একটা লাশ রয়েছে। কবরস্থানে যাওয়ার পরেই হ্যারিকেন জ্বালিয়ে দিতে যায় অনিল, কিন্তু সাথে থাকা দুজন লোকের একজন তাকে বলে, এবার আর হ্যারিকেন জ্বালানোর দরকার নেই, চাঁদের আলোতেই তো অনেক ভালো দেখা যাচ্ছে। অনিল দেখল অন্ধকারে একটু তাকিয়ে থাকলেই চোখ সয়ে যাচ্ছে, ফলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর বাঁশ ও গাছের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোর রেখায় তা স্পষ্ট হয়ে উঠছে। অনিল ভাবল লাশ তোলার সময় হ্যারিকেন জ্বালিয়ে দেবে। কাঁধের কোদাল নিয়ে কবরটার দিকে এগিয়ে যায় অনিল। কবরের এক মাথা থেকে কোদাল চালাতে শুরু করে। কবরের ঝুরঝুরে মাটিতে কোদাল চালিয়ে সরিয়ে দিচ্ছে অনিল। একটু পরেই এক পাশে বাঁশের চাটাই বের হয়ে আসলো। অনিলের গা ঘেমে তখন টপ টপ করে পানি পড়ছে। কোদালটা কবরের পাশে রেখে আরেকজনকে খুঁড়তে বলে ঘাম মুছতে লাগলো অনিল। এরপরে একটু দূরে চলে গেল সে। গাছ আর বাঁশঝাড়ের জন্য গ্রামের দিকের আলো কিছুই দেখা যায় না, তাই অনিল কবরস্থান থেকে বের হয়ে একটু সাইডে আসলো দেখতে দূরে গ্রামের দিকে কোনো আলো দেখা যায় কিনা। গ্রামের দিকে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা মাটির মেঠো পথ চলে গেছে ফসলের জমির মাঝ দিয়ে। রাস্তার দুপাশে গাছের সারি, চাঁদের আলোয় যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে চারপাশ। ঘামা শরীরে ঠান্ডা একটা শিরশিরে বাতাস এসে লাগতে থাকলো অনিলের গায়ে। আরামে কিছু সময় বসে রইল সেখানে একটা গাছের নিচে। বেশ কিছু সময় পরে উঠে কবরের দিকে চলে গেল অনিল। জঙ্গলের মাঝে ঢুকে আবছা আলোয় অনিল দেখল কবর খোঁড়া শেষ। কাফন করা লাশটাও দেখা যাচ্ছে ওপরে। চাঁদের আলোয় লাশের গায়ের নতুন কাফনের কাপড়টা যেন চকচক করে উঠছে। লাশের কাফনের ওপরে যেন তার সাথে আসা দুজন উপুর হয়ে কাফনের মাঝে কিছু একটা খুঁজছে বলে মনে হলো। অনিল একটু দূরে থাকা ব্যাগের কাছে গিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। হ্যারিকেনের আলো বাড়িয়ে অনিল এগিয়ে গেল কবরের দিকে। দুজন তখনও উপুর হয়ে আছে লাশটার ওপরে। অনিল এগিয়ে যেতে একজন পেছনে তাকালো। হ্যারিকেনের লাফাতে থাকা আলোর ছটায় অনিল দেখল তার দিকে লোকটার মুখে লাশের চামড়া। পায়ের থেকে কামড়ে খাচ্ছে লাশটার একটা অংশ। অনিলের শির তারা দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আর চেনা দুই লোক যেন আজ অনেক অচেনা, অনেক বড় রহস্য। এর মাঝেই তার দিকে তাকিয়ে তারা বলল, ঘন্টা ফিরে এসেছে। এই কণ্ঠ যেন অনিলের হৃৎপিণ্ড ফুঁড়ে বেরিয়ে গেল। হ্যারিকেন ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো অনিল। বাঁশঝাড় পার হয়ে মাঠের মাঝে নেমে গেল অনিল। দৌড়ে চলেছে নদীর দিকে। হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে তার সাথেই আসা একটা লোক আবার একটা হাসি দিয়ে বলছে, ঘন্টা ফিরে এসেছে। অনিল উল্টো দিকে এক দৌড় দেয়। এই গ্রামে তার পরিচিত এক বন্ধু আছে, তার বাড়ির দিকেই দৌড়াতে শুরু করলো অনিল। কিছু দূর যেতেই অনিল একটা পুকুর দেখতে পেল চাঁদের আলোয়। সেখানে দৌড়াতে শুরু করলো অনিল। সে তখনও ঘামছে, তার হৃৎপিণ্ড যেন তখনও থামছে না। মনে হচ্ছে বুক চিড়ে বেরিয়ে আসবে ভয়ে। পুকুরের পাড়ে যেতেই অনিল দেখল ওপর থেকে কি যেন ধপাস করে পুকুরের পানিতে পড়ল।
পুকুরের পানি যেন আন্দোলিত হয়ে উঠল। পানি এসে পাড়ে বাড়ি খেতে লাগলো। চাঁদের আলোয় অনিল দেখল সাদা কিছু একটা ভেসে আছে পানির মাঝে। অনিল একটু দাঁড়িয়ে থাকলো দেখার জন্য কি সাদা জিনিসটা কাছে আসতে অনিল ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এটা আর কিছু নয়, কাফন করা একটা লাশ। অনিল ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় দৌড়াতে শুরু করলো। সামনে যেতেই দেখলো মাঠের মাঝে একটা বাড়ি। মনে হচ্ছে ভেতর থেকে একটা হলুদ আলোর আভা বেরিয়ে আসছে ঘরের ফাঁক দিয়ে। অনিল সেদিকে ছুটতে লাগলো। ঘরের দরজার সামনে যেয়ে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এক বৃদ্ধ লোক দরজা খুলে দিল। অনিল দেখেই যেন ভেতরে প্রাণ ফিরে পেল। ঘরে ঢুকেই দেখেন আরও একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। অনিলকে এভাবে দেখে বৃদ্ধটি বলল, তোমার কি হয়েছে? এমন করে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছ কেন? অনিল শুধু বলল, পাশের পুকুরে একটা লাশ ভেসে উঠতে দেখলাম। বৃদ্ধ কথাটা শুনেই বলল, পুকুরটা অনেক খারাপ, তোমার রাতের বেলা এদিকে আসা ঠিক হয়নি। আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি কি হয়েছে। বলেই একটা নতুন হ্যারিকেন জ্বালিয়ে বের হয়ে গেলেন বৃদ্ধটি। অনিল বসে রইল খাটে। বৃদ্ধা লোকটি দরজার কাছে দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। প্রায় 10 মিনিট হয়ে গেল। বৃদ্ধা লোকটি অনিলকে বসতে বলে হ্যারিকেন হাতে বের হয়ে গেল। ঘন অন্ধকারে বসে রইল অনিল। একটু পরেই তার নাকে ভেসে আসলো একটা মাংস পচা গন্ধ। অনিল দরজা খুলে বের হলো বাইরে। দেখে আরও একটা রুম এবং সেখান থেকে আসছে গন্ধটা। আর রুমে মিটমিট করে জ্বলছে একটা হ্যারিকেন। অনিল রুমটার দিকে এগিয়ে গেল। রুমে গিয়েই হ্যারিকেনের আলোয় দেখলো 2টা পচা গলা মৃতদেহ পড়ে আছে রুমের মাঝে। পাশের টেবিলে জ্বলছে হ্যারিকেন, আর গন্ধে যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। অনিল ভয়ে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। পাগল প্রায় হয়ে আবার দৌড়াতে শুরু করে সে। এবার কোথাও না, এবার তাকে নৌকার কাছে যেতে হবে, বের হতে হবে এই মৃত্যুপুরী থেকে। অনিল দৌড়াতে শুরু করে ফাঁকা মাঠ দিয়ে সেই নদীর দিকে যেখানে তার নৌকা বাঁধা। কতক্ষণ ধরে অনিল দৌড়েছে তার খেয়াল নেই, শুধু মনে হচ্ছে এখান থেকে বের হতে হবে। অনিল যখন নদীর প্রায় কাছে চলে আসছে, আবার দেখে তার সাথের 2জন লোক তার পেছন পেছন দৌড়াচ্ছে। কিন্তু তাদের ভাবটা এমন, তারা অনিলকে ধরতে চায়, যেন লাশের মতো কামড়ে ছিঁড়ে ফেলতে চায় অনিলকে। অনিল দৌড়ে এক লাফে নৌকায় উঠে যায়, বৈঠা হাতে নৌকা চালাতে শুরু করে। পার থেকে একটু দূরে নৌকাটা নিতেই তার খেয়াল হলো অনেক বড় একটা ভুল করেছে সে। ভয়ে নৌকার এত তাড়াহুড়া করে উঠেছে যে নৌকার অপর মাথায় একটা লাশ আছে সেটা খেয়ালই করেনি। নদীর মাঝে চাঁদের আলোয় যেন স্পষ্ট দেখা যাচ্ছে সেই কাফন করা লাশ। পাড়ের দিকে তাকিয়ে এখনও দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে তার সাথে 2জন। নৌকা চলার সময় ঝিরিঝিরি বাতাস বয়ে চলেছে, আর সেই বাতাসে লাশের শরীরের কাফনের কাপড় উড়ছে, আর পায়ের কাছে কাফনের কাপড় দিয়ে লাল হয়ে চুইয়ে পড়ছে রক্ত। সামনেই চাঁদের আলোয় দেখা যাচ্ছে নদীর অপর প্রান্ত। অনিল নৌকাটা জোরে একটা ধাক্কা দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে মানুষের কোলাহলে তার জ্ঞান ফিরে আসে। সেই নৌকায় গলয়ের মাঝে পড়ে আছে, আর তার বাড়ির লোক তার মাথায় পানি দিচ্ছে নৌকাতেই। সূর্যে তখন প্রচুর জ্বর। জ্ঞান ফিরে আসার পরে অনিল জানতে পারে এদিকে তার থেকে ঘন্টা কিনে নেওয়া সেই লোকটি গত রাতে নিখোঁজ ছিল, আর সকালে তার লাশ পাওয়া যায় অনিলের বাড়ির পাশের একটা খড়ের গাদার পেছনে। লাশের গায়ে ছিন্ন ভিন্ন অবস্থা, মনে হয় আঁচড়ে তুলে নিয়েছে কেউ চামড়াগুলো শরীর থেকে। অনিল তখনও বাসার কাউকে কিছুই জানায়নি। তার মনে হতে লাগলো এবার কি তার পালা? এই ঘন্টা ফিরে আসায় এবার কি তাকে মরতে হবে? ভয়ে শিউরে উঠল অনিল। শির দ্বারা দিয়ে নেমে আসলো ভয়ের একটা ঠান্ডা স্রোত। কি ভাবছেন এখানেই শেষ? ঘন্টা যখন ফিরে এসেছে, ঘটনা তবে শুরু এখান থেকেই। কি ছিল সেই রহস্যময় ঘন্টা? কোথা থেকে ফিরে এসেছে এটি? অনিলের ভাগ্যে কি ঘটেছিল? এই প্রশ্নগুলো কি ঘুরপাক খাচ্ছে আপনার মাথায়? তাহলে ভাবতে থাকুন, আর এই ঘটনার সব রহস্য উন্মোচন করতে অপেক্ষা করুন ঘটনার পরবর্তী অংশের জন্য। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভূত.com-এর পরবর্তী কোনো এক এপিসোডে। আল্লাহ হাফিজ। ঘটনাটি পাঠিয়েছেন তানভীর তুষার। থ্যাংক ইউ সো মাচ তানভীর তুষার আপনার এই চমৎকার স্টোরিটির জন্য। ইউ আর আ ভেরি গুড স্টোরি টেলার, এবং আমি আপনার ঘটনা অসম্ভব রকমের পছন্দ করি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। যারা শুনছিলেন তারাও পাঠিয়ে দিন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আপনার ঘটনাগুলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়ের আরেক নাম ভূত।
এবার শুনুন ঘন্টা 2। আমার মনে হয় ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Put.com. The fear returns with Russell. কেমন হয় যদি আজকে ফিরে আসে সেই ঘন্টা নিয়ে আমরা কথা বলছি অনেক দিন থেকে, এবং ঘন্টার এই ঘটনার জন্য আপনারা অপেক্ষা করছেন অধীর হয়ে। আর সেই তানভীর তুষারের ঘন্টার ঘটনাই আজকে শোনাবো আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। রহস্যময় ঘন্টার রেখে যাওয়া সেই প্রশ্নগুলো কি মনে আছে আপনাদের? আমি তানভীর তুষার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। অনিল লাশ চুরি করতে গিয়ে খোঁজ পায় একটি অদ্ভুত ঘণ্টার, আর তা তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এরপরে অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায়, তারপরে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তার সাথে কাজ করা সেই দুইজন তাকে দেখতে যায়, আর অনিল জানতে পারে তারা সেদিন তার সাথে লাশ তুলতে যায়নি। তারা যখন নদীর পাড়ে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখেনি, না অনিল আছে না নৌকা বাঁধা আছে ঘাটে। তারা ভাবে অনিল হয়তো নৌকাটা অন্য কোথাও রেখেছে। তারা বেশ অনেক সময় অপেক্ষা করে যখন দেখে অনিল এখনও আসে না বাড়ি থেকে, তখন তারা বুঝতে পারে অনিল হয়তো আজকে আর আসবে না। তাই তারা ফিরে চলে যায় বাড়িতে। তারা যে সময়ের কথা অনিলকে বলে, অনিল খেয়াল করে তার আসার আগেই অনিল নৌকা নিয়ে সেই জায়গা থেকে দুজনকে তুলে লাশ তুলতে চলে যায়। অনিলের সাথে সেই দুইজন কে ছিল তা অনিলের অজানাই থেকে যায়। অনিলের তখন শরীরে প্রচুর জ্বর। বাড়িতে সবাইকে জানায় মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে তার এই অবস্থা হয়েছে। পাশের একজন কবিরাজ এসে তাকে ঝাড়ফুঁক করে, কিন্তু সেই ঘণ্টা থেকে সে যেন নিস্তার পায় না। সে এক কাহিনী প্রতি রাতেই। ঘণ্টার শব্দ ভেসে আসে, আর তার মনে হয় বাইরে কেউ দৌড়ে বেড়ায়। বেশ বিরক্ত হয়ে যায় অনিল। আর মৃত্যু ভয় তো আছেই। এভাবে তো আর বেঁচে থাকা যায় না। প্রতি রাতে মৃত্যু নিয়ে ভয়। রাত হলেই যেন নেমে আসে এক ভয়াবহতা। তাই অনিল এবার কিছু একটা করতে চায় এই ঘণ্টার। অনিলের বাবা সেই সময় 3 গ্রাম পরে দর্জির কাজ করত। ছেলের এই দুর্ঘটনার কথা তার কানেও যায়, যদিও তিনি 2-3 সপ্তাহ পর পর বাড়িতে আসেন। কিন্তু এই ঘটনা শোনার পর সেদিন কাজ শেষ করেই তিনি বাড়িতে রওনা দেন। তার দোকান থেকে 2 গ্রাম পরে মাঠের মতো একটা জায়গা পার করে নিজের গ্রামে আসতে হয়। সেদিন কাজ শেষ করতে করতে বেশ ভালো রাত হয়ে যায় তার। তিনি যখন 2 গ্রাম পার করে মাঠে নেমে পড়েন, তখন বেশ অন্ধকার ছেয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে সবকিছু। পেছনের গ্রাম আর দেখা যাচ্ছে না, অন্ধকারে তা মিলিয়ে গেছে। সামনের গ্রামও দেখা যাচ্ছে না। তিনি মাঠের মাঝামাঝি, হাতে একটা ছোট লাইট, যার আলো বলতে ওইটুকুই পথের একটু জায়গা থেকে কোনো রকমে দেখা যায়। লাইটের চার্জ নেই। এদিকে ঠিক তখনই কানে ভেসে আসলো মৃদু এক ঘণ্টার শব্দ। বেশ অবাক হয়ে যান তিনি। এই রাতে এই ফাঁকা মাঠে ঘণ্টা বাজায় কে? অল্প আলোয় লাইটটা চারপাশে ঘুরিয়ে দেখলেন তিনি। কিছুই দেখা গেল না। আরও একটু জোরে হাঁটা শুরু করলেন তিনি। এবার মনে হলো শব্দটা তাকে ঘিরে চক্রাকারে ঘুরছে। থেমে গেলেন তিনি। কি হচ্ছে আর এখন ঠিক কি করা উচিত কিছু যেন মাথায় কাজ করছে না তার।
হঠাৎ মনে হলো ঘণ্টার শব্দটা সামনে থেকে ধেয়ে আসছে তার দিকে। আস্তে আস্তে যেন জোরালো হয়ে উঠছে শব্দটা। শব্দটা যত কাছে আসছে তত একটা ছোট অবয়ব যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে তার দিকে। একটু পরেই তিনি দেখলেন বামন আকৃতির মানুষ একটা ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে তার দিকে। লোকটি খুব বেশি হলে 3 ফুট লম্বা হবে। তার পরনে সাদা ধপধপে ধুতি আর গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। বামুনটি ঘণ্টা বাজাতে বাজাতে পাশ কাটিয়ে চলে যায় অনিলের বাবার। তিনি কিছুটা অবাক হয়ে যান। এত রাতে এই লোক কোথা থেকে আসলো, আর এই ফাঁকা মাঠে এই অন্ধকারেই বা সে ঘণ্টা বাজিয়ে কি করে? এসব ভাবতে ভাবতে তিনি আবার হাঁটা দিলেন বাড়ির পথে। কিছু দূর আসতেই আবার সেই ঘণ্টার শব্দ। এবার ভেসে আসছে পেছন থেকে, আবার আগের মতো পেছন থেকে আস্তে আস্তে জোরে শব্দটা ভেসে আসছে কাছে। হঠাৎ পাশ কাটিয়ে পিছন থেকে সামনে এগিয়ে গেল সেই বামন। তিনি আরও জোরে হাঁটা দিলেন, কিন্তু এই বামনের সাথে তার কোনো মতেই তিনি হেঁটে পেরে উঠছিলেন না। এবার একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটা শুরু করলো বামন। আর তিনি লাইট মারলেন বামনের দিকে বিরক্ত হয়ে, আর জোরে ডাক দিয়ে বললেন, এই তুমি কে বলো তো? এই রাতের বেলা আমার সাথে এমন করছো কেন? বামনটি থেমে গেল। এটা দেখে অনিলের বাবাও থেমে গেলেন। বামনটি পেছনে ফিরে কিছুটা এগিয়ে আসলেন তার দিকে। এরপরে মুখটা গম্ভীর করে বললেন, সাবধানে থাকিস তোরা সবাই। অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড় শক্তি। তোরা কি পারবি এই শক্তির মোকাবেলা করতে? ঘণ্টা ফিরে এসেছে, ঘণ্টা ফিরে এসেছে, ঘণ্টা ফিরে এসেছে। বলেই পিছনে ফিরে অন্ধকারে হেঁটে মিলিয়ে গেল বামনটি। অনিলের বাবা কিছুই বুঝতে পারল না কি হলো বা কি বলে গেল। তিনি মনে করলেন অনেকদিন গ্রামে নেই, তাই হয়তো নতুন কোনো পাগল এসেছে গ্রামে। ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। অনেক পথ হেঁটে এসেছেন, শরীর বড্ড ক্লান্ত। ঘুমে যেন তার চোখ বন্ধ হয়ে আসছে বারবার। যা কিছু হয়েছে বাড়িতে কাল সকালে কথা বলা যাবে। ঘুমিয়ে পড়লেন তিনি। হঠাৎ একটা মৃদু শব্দে ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছে টিনের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। উঠে বসলেন তিনি। এর মাঝেই সেই পরিচিত ঘণ্টার শব্দ। বেশ বিরক্ত হয়ে যান। শব্দটা আস্তে ধীরে আবার আগের মতো কাছে এগিয়ে আসছে। শব্দটা এখন যেন অনেক বেশি তীব্র, আগের মতো এতটা মৃদু না। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অনিলের মা উঠে বসলেন পাশে। অনিলের মা বললেন, এই যে এই শব্দটা শুনতেছেন, এই সমস্যা বাড়ির। এই থেকেই যেন এত কিছুর শুরু হয়েছে। রাতে বাড়ি আসার সময়ের সেই অদ্ভুত ব্যাপারটা অনিলের বাবা বললেন। দুজনের কেউ কিছু বুঝতে পারল না। সারা রাত আর ঘুম হলো না। তার মনে হচ্ছে অনিলের ঘর থেকে ঘণ্টা বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। সকালে ওঠার পরে অনিলের ঘরের সামনে গেল তার বাবা। অনিলকে ডেকে বলল, কি হয়েছে তোমার? সারা রাত ধরে এই যে ঘণ্টা বাজালে, এতে ঘুমানো তো দায় হয়ে গেছে। অনিল তখন সব ঘটনা খুলে বলে তার বাবাকে। তবে লাশ চুরির কথাটা না বলে সে মাছ ধরতে যে ঘণ্টাটা পায় নদীর পাড়ে এটা জানায়। তার বাবা সব শুনে তারা দুজনে মিলে খোঁজ করতে থাকে এমন একজনকে যে পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে। বেশ কদিন খোঁজা হলো এমন লোক, আর তার মাঝেও তাদের বাড়িতে এই অত্যাচার চলমান। এর মাঝে হঠাৎ 5 দিন পরে এমন এক লোকের খোঁজ পায় তারা, যে এই সব কাজ করে থাকে। দুজনে মিলে ঠিক করলো আজই বিকেলে এই ঘণ্টা সাথে করে নিয়ে যাবে সেই লোকের কাছে। যে করেই হোক এর থেকে মুক্তি পেতে হবে। বিকেলে দুজন রেডি হয়ে চলে গেল সেই লোকের কাছে। অনিলের কাছে হাতে সেই ঘণ্টার ব্যাগ। লোকটার কাছে যাওয়ার পরে ঘণ্টার ব্যাগটা দিয়ে এর সমস্যার কথা খুলে বলল অনিল। লোকটি তাদের আশ্বস্ত করল এই সমস্যা ঠিক করে দেবেন তিনি। তারপরে তিনি ঘণ্টাটা নিজের কাছে রেখে দিলেন আর বললেন, আমি খবর দিলে আসবেন। বাড়ি এসে অনিলের বাবা আবার কাজে চলে যায়। বেশ শান্তিতে আছে তারা, আর কোনো সমস্যা নেই। হাঁপ ছেড়ে বেঁচেছে অনিল।
মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে বুক থেকে। এর প্রায় 10 দিন আর কোনো সমস্যা হলো না, সবকিছু স্বাভাবিক। অনিল বাবা আবার আসছেন একদিন আগে বাড়িতে। অনিল আর তার বাবা উঠোনে বসে গল্প করছে সকালবেলা। হঠাৎ দেখলেন দূর থেকে একটা লোক আসছে তাদের দিকে। সেই লোক কাছে এসে বলল, আপনারা যাকে ঘন্টা দিয়ে এসেছিলেন তিনি আমাকে পাঠিয়েছেন। আপনাদের যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছেন, আর সম্ভব হলে এখনই আমার সাথে যেতে বলেছেন আপনাদের। অনিল আর তার বাবা রেডি হয়ে লোকের সাথে চলে যায়। লোকটি তাদের নিয়ে সোজা চলে গেলেন একটা হাসপাতালের দিকে। তারা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এদিকে কেন? লোকটি তাদের বলল, আপনারা আসেন, আমি কিছু জানি না, তিনি আপনাদের সব বলবেন। অনিল আর তার বাবা যেয়ে দেখলেন একটি বেডে ডান হাত আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে সেই কবিরাজ। অনিল আর তার বাবাকে দেখে কেঁদে ফেললেন সেই লোক। অনিল এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা হয়েছে কি করে? লোকটির চোখ ছলছল করে উঠল। কান্না জড়ানো কণ্ঠে অনিলের দিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটা নেই, ও কেড়ে নিয়েছে আমার ছেলেকে। বলেই কেঁদে উঠল লোকটি। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। চোখটা মুছে লোকটি বলতে শুরু করল, তোমরা যখন আমাকে ঘন্টা দিয়ে গেলে তারপরে থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। আমি জীবনে অনেক সমস্যা ঠিক করেছি, তাই এটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না। আমি ঘন্টাটি আমার ছেলের ঘরে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন, কিন্তু প্রথম রাত থেকে একটা ঘন্টার শব্দ শুনতে পেতাম আমরা সবাই। মনে হতো বাড়ির চারপাশে সেটি চক্রাকারে ঘুরছে। আস্তে আস্তে তা এত বেশি তীব্র হয়ে উঠল যে ঘুমানো দায় হয়ে গেল। পরদিন আমি ঘন্টাটা নিয়ে বসি খোঁজ করার জন্য। সেদিন কিছু জানতে পারিনি, আর ঘন্টাটা রেখে রাতে শুয়ে পড়ি। সেদিন রাতে খেয়াল করি আমার টিনের চালের ওপর দিয়ে কেউ এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে। আমি উঠে বসলাম, তবে আজ ঘন্টার শব্দটা কেমন যেন একদিক থেকে ভেসে আসছে, চারপাশে ঘুরছে না। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। আমি লাইট হাতে বের হয়ে পড়লাম। তখন মনে হলো শব্দটা আমার ছেলের ঘর থেকে আসছে। আমার বউ সহ আমি ছেলের ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি দরজা ভেতর থেকে দেয়া। আমরা এত ডাকাডাকি করি, ছেলে কোনো উত্তর দেয় না। রুম থেকে একভাবে সেই ঘন্টার শব্দ হয়েই আসছে তো হয়েই আসছে, কোনো নিস্তার নেই। আমরা দরজার খিল ভেঙে ভেতরে গিয়ে দেখি আমার ছেলে ঘন্টা হাতে দাঁড়িয়ে আছে, আর ঘন্টা বাজিয়ে যাচ্ছে এক মনে। আমরা যেভাবে ঢুকলাম বা তার সামনে দাঁড়িয়ে আছি, এটাতে তার বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। ওর মা ওকে ধাক্কা দিল, তাও কথা বলে না, একভাবে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। এদিকে দেখি ঘন্টা দিয়ে হাত কেটে রক্ত বের হয়ে যাচ্ছে তার, তাও সে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আমি কিছু পানি এনে দোয়া পড়ে তার গায়ে ছিটিয়ে দিতেই সে স্বাভাবিক হয়ে গেল, আর জানতে চাইল এত রাতে আমরা তার রুমে কেন, আর তার হাতে এটা কি, তার হাত কেটে গেল কি করে। আমি এত প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বললাম, কিছু হয়নি, তুমি ঘুমাও। রাতে আর কোনো সমস্যা হয়নি। রাতে আমি খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। আগে অনেক কাজ করেছি, কিন্তু আমার পরিবারের ওপরে তো এমন কোনো সমস্যা নেমে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই আমি ছেলেকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। একদিন পরে রাতে আমি আবার ঘন্টা নিয়ে বসলাম। আমার পরিচিত এক জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম, যা অনেক অস্পষ্ট। শুধু সে এটুকু জানালো, এটা অনেক শক্তিশালী একটি জিনের শক্তির উৎস, আর সেই জিনের রয়েছে অসংখ্য শক্তিশালী জিন বাহিনী। তারা তাকে ওস্তাদ বলে মানে, আর এর বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারবো না। এই ঘন্টার ফিরে আসা উচিত হয়নি। ঘন্টা ফিরে এসেছে আবার। এসব শুনে আমিও কিছুই বুঝতে পারলাম না যে সে কি বলছে। অনেক চিন্তায় পড়ে গেলাম ব্যাপারগুলো নিয়ে। এরপরে আমি ভাবছি কি করা যায় এখন। এর মাঝেই মাঝরাতে বাইরে থেকে কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল। আমি বাইরে যেতেই সে বলল, তোর ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি যা ওর কাছে, না হলে ওকে বাঁচাতে পারবি না। ঘন্টা ওকে নিয়ে যাবে, শেষ করে ফেলবে ওকে। বলেই লোকটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 10 কিলোমিটারের পথ। এর মাঝে আবার নদীও পার হতে হবে। এই মাঝরাতে আমি কোনো যানবাহন বা নৌকা পাবো কিনা
জানি না, কিন্তু আমি তবুও সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে আমি ফসলি জমি আর মাঠের মাঝে দিয়ে হাঁটা শুরু করলাম। আমি হাঁটছি আর শিরশির করে বাতাস এসে লাগছে আমার মুখে। চারপাশে ঘন কালো অন্ধকারে ঘেরা, এর মাঝেই যেন সেই ঘণ্টার শব্দটা আমি মৃদু শুনতে পাচ্ছিলাম আমার চারপাশে। এটা একটা বৃত্তাকারে আমার চারপাশে ঘুরছিল। আমি চারপাশে লাইট মারলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমনভাবেই আমি নদীর চারপাশে পৌঁছে গেলাম। চারপাশে শুনশান নীরবতা, নদীর পানির শব্দ ছাড়া আর কিছু নেই। নদীর ঘাটে নামলাম, দেখি 2টা নৌকা বাঁধা আছে। পাশেই একটা খড় দিয়ে বানানো ডেরা ঘর। সেদিকে তাকিয়ে আমি জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে নদীর পাড়ে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে? থাকলে আমাকে নদীটা পার করে দিন। কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, এবারও কোনো উত্তর নেই। ভাবলাম কেউ হয়তো নেই, তাই আমি একটা নৌকার বাঁধন খুলে উঠে পড়লাম। সকালে এসে তাদের বুঝিয়ে দিয়ে বলবো এই আশায়। আমি তেমন ভালো নৌকা চালাতে পারছিলাম না, কিন্তু আমাকে যেতেই হবে। একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছু নেই। আমি যখন মাঝ নদীতে, তখন হঠাৎ দেখি নৌকার সামনের মাথায় কিছু একটা বসে আছে। আমি লাইটটা জেলে নৌকার পাটাতনের ওপরে রেখে দিয়েছিলাম, আর সেই আলোতেই দেখি সেখানে বামন আকৃতির সাদা ধুতি পরা একটা লোক বসে আছে। তার হাতে একটা ঘণ্টা, গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। আমি তখন নৌকা নিয়ে মাঝ নদীতে। সে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ছেলে হয়তো আর এই দুনিয়াতে নেই। ঘন্টা হয়তো তাকে মেরে ফেলেছে। আমি চিৎকার করে রাগান্বিত কণ্ঠে বললাম, কে তুমি? উত্তর দিল, আমি সাদা ঘন্টা। আমি তোমাকে সাবধান করতে এসেছি। এই ঘন্টা শুধু মৃত্যুই নিয়ে যায়। এটা বলেই লোকটা যেন আমার সামনে থেকে হারিয়ে গেল অন্ধকারে। আমি ততক্ষণে ওপারে পৌঁছে গেছি। নৌকাটা গাছের সাথে বেঁধে তাড়াতাড়ি হাঁটা দেয় সেই বাড়ির দিকে। আমি যখন পৌঁছালাম, দেখি বাড়িতে অনেক কোলাহল, অনেক লোকজন এসে গেছে। আমি দৌড়ে গেলাম বাড়ির ভেতরে। দেখি মেঝেতে পড়ে আছে আমার ছেলে, গায়ে অসংখ্য আঁচড়ের দাগ, শরীর থেকে তখন রক্ত পড়ছে। আমি ওকে সাবধানে রাখার জন্য এই বাড়িতে পাঠিয়ে দেই, আর এখানে ওর অবস্থা করেছে যা দেখে প্রচুর রাগ হয় আমার। আমার ছেলেটার কি দোষ করেছে? তার কেনই অবস্থা হবে? আমি পরদিন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যাই, আর আমার ছেলের এই অবস্থা করার জন্য প্রতিশোধ নিতে চাই। তাই গতদিন রাতে আমি একা একা রুমে বসে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকি, যে করেই হোক আমি একে শেষ করে ছাড়ব। যখন আমি আমার কাজ শুরু করি, তখন বাইরে প্রচুর পরিমাণে ঘণ্টার শব্দ আসতে থাকে। আমি বেশ বিরক্ত হয়ে যাই। এর মাঝেই শুরু হলো ঝোড়ো বাতাস। মনে হলো সব কিছু তোলপাড় করে নিয়ে যাবে। হঠাৎ দরজা খুলে যায়, প্রচুর বাতাস ঢুকতে থাকে রুমে। আমার সব কিছু এলোমেলো করে দিচ্ছিল চারপাশে। হঠাৎ কিছু একটা বাতাসের বেগ রুমে ঢুকে আসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমাকে ওপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেললো। এরপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। আমার ছোট্ট গোছানো পরিবারটা কেমন তছনছ হয়ে গেল। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এই অভিশপ্ত ঘণ্টা থেকে দূরে থাকতে চাই। তোমরা এটা নিয়ে যাও। আমি একটা লোকের সন্ধান দিচ্ছি, তোমরা তার কাছে যাও। তিনি হয়তো কিছু করতে পারবে। তার বউ ঘণ্টার ব্যাগটা এগিয়ে দিল অনিলের দিকে। অনিল আর তার বাবা হাসপাতাল থেকে বের হচ্ছে আর চিন্তা করছে, এখন তারা কি করবে? এই ঘণ্টা থেকে কি কোনোই নিস্তার নেই? ঘণ্টার ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসলো অনিল আর তার বাবা। দুজনের মুখে চিন্তার ছাপ। এই ঘণ্টা থেকে কি আসলেই তাদের নিস্তার নেই? দুদিন পরে হুজুরের দেয়া ঠিকানায় তারা যায়, তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে। এবার অনিল তার বাবা আর অনিলের এক চাচাতো ভাইকে সাথে নেয় সে। যেহেতু বেশ ভালোই দূরের পথ আর নৌকা যোগে যেতে হয় সেখানে, তাই 3 জন চলে যায় তারা। ঠিকানায় গিয়ে দেখে তিনি বেশ বড় মাপের কবিরাজ। অনেক লোক বসে আছে, তাদেরও সিরিয়াল দিতে হলো। তারা পৌঁছালো দুপুরে, কিন্তু সবকিছু শেষ করে যখন তাদের ডাক পড়ল, তখন পড়ন্ত বিকেল। চারপাশে রোদের রেখা ক্ষীণ হয়ে আসছে। তারা যখন কবিরাজের কাছে সেই ঘণ্টা দেয়, কবিরাজ তা দেখে নিয়ে
আগে সব শুনে নেয়। তারপরে বলে, আপনারা ঘন্টাটা রেখে যান, 7 দিন পরে আবার আসবেন, আমি 7 দিনের মাঝে এটা নষ্ট করে দেব। তারা যখন উঠে চলে আসবে ঠিক তখনই কবিরাজ পেছন থেকে ডাক দেন আর বলেন, এখন তো প্রায় সন্ধ্যা, আর তোমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে। যদিও ভালো বাইরে চাঁদের আলো, তারপরেও এই নাও, এটা হাতে বেঁধে নাও। এই বলে কবিরাজ তাদের 3 জনের দিকে 3টা তাবিজ এগিয়ে দিলেন। তাবিজগুলো হাতে বেঁধে নিয়ে তারা বেরিয়ে আসলো ঘর থেকে। চারপাশ কেমন অস্পষ্ট হয়ে আছে, ঝাপসা একটা অন্ধকারে। তারা হাঁটা দিল নদীর দিকে। নদীর কাছে যখন তারা আসলো, অনেকটাই অন্ধকার কেটে চাঁদ উঁকি দিচ্ছে মাথার ওপর, আর চাঁদের আলোয় নদীর পাড়ে তা যেন চিকচিক করে উঠছে। তারা উঠে বসলো নৌকায়। এদিকে অনিল বসে আছে মাঝের দিকে, অনিলের বাবা বসে আছে সামনে, অনিলের চাচাতো ভাই তখন নৌকা চালাচ্ছে। বেশ কিছু দূর এসেছে তারা। এর মাঝে অনিলের বাবা নৌকা চালাচ্ছে তখন। মাথার ওপরে পূর্ণ চাঁদ, নৌকার সাথে পানি ধাক্কা খাওয়ার শব্দ আর ঝিরিঝিরি বাতাস, বেশ ভালোই লাগছে অনিলের। এর মাঝে এতদিন পরে আবার সেই ঘন্টা থেকে মুক্তি। ওখানে যাওয়ার পরে শুনেছে এই কবিরাজ নাকি এমন কোনো কাজে ব্যর্থ হননি, তাই এবার আশাটা অনেক বেড়ে গেছে তার। এবার হয়তো মুক্তি পাওয়া যাবে। এসব চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল অনিলের। হঠাৎ একটা মহিলার চিৎকারে ঘুম উবে যায়। তারা 3 জনই দেখে নদীর ওপার থেকে একটা মহিলা জোরে জোরে তাদের ডাকছে। এত রাতে একটা মহিলা এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে যায় তারা। অনিলের বাবা মহিলাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, আপনি ডাকছেন কেন? মহিলা বলে, আমাকে কি আপনাদের সাথে নিতে পারবেন? আমাকে সামনের ঘাটে নামিয়ে দেবেন, আমার ছেলেটা খুব অসুস্থ, এখানে এসেছি কাজে, আর এত রাতে যাওয়ার কোনো নৌকা পাচ্ছি না, এই উপকারটুকু যদি করতেন। অনিলরা দেখলো একটা মহিলা এত রাতে এখানে, তারাও ওইদিকে যাচ্ছে, তাহলে সাথে করেই নিয়ে নিক, যে নামিয়ে দেবে। অনিলের বাবা নৌকাটা পাড়ের দিকে নিলেন। তারপরে মহিলা নৌকায় উঠে বসল। মহিলার হাতে একটা কাপড়ের পোটলা। নৌকায় ওঠার পর অনিলের বাবার সাথে 2-1 কথা হয় মহিলার। নৌকা চলতে শুরু করে। সবাই চুপ, চারপাশে শব্দ ছাড়া আর কিছুই নেই। অন্যরকম নীরবতা চারপাশে। মহিলাটি নৌকার একপাশে ডান হাতের কয়েকটি আঙুল দিয়েছে পানিতে। হঠাৎ অনিলের চাচাতো ভাইয়ের চিৎকার, চাচা সামনেটা কি ভেসে আসছে? অনিলের বাবা তাকিয়ে দেখেন সামনে সাদা কাপড়ের মতো কিছু একটা ভেসে আসছে তাদের দিকে। অনিলের বাবা নৌকাটা কোনোভাবেই যেন এদিকে সরিয়ে নিতে পারছেন না। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিল তখন বাবার সাথে ধরে বৈঠা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটি অন্যদিকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত তার নৌকাটা আর সরাতে পারল না। ততক্ষণে সামনে আসা সেই সাদা বস্তুটা আরও কাছে চলে এসেছে ভাসতে ভাসতে। কাছে আসতেই স্পষ্ট হয়ে গেল এটা আর কিছু নয়, এটা একটা কাফনে মোড়া লাশ। আর সেটা অনিলের ভয় আরও বাড়িয়ে দেয় কয়েক গুণ, কারণ এই লাশ তার চেনা। পুকুরের মাঝে ঠিক এই লাশটাই ভাসতে দেখেছিল সে, আর এই লাশটাই তো নৌকায় করে নিয়ে চলেছে অনিল। তাহলে কি আবার সেই ঘন্টার কোনো প্রভাবে আটকে গেল তারা? এটা ভাবতেই লাশটা জোরে এসে ধাক্কা দিল নৌকায়। নৌকা ভালো করে ধরে কোনো মতে তারা তাল সামলে নিল। লাশটি ধাক্কা দিয়ে নৌকার এক পাশ দিয়ে ভেসে চলে গেল পেছনের দিকে। কিন্তু এবার তারা 3 জন খেয়াল করলো নৌকায় সেই মহিলাটি কোথায়। শুধু কাপড়ের পোটলা পড়ে আছে নৌকার মাঝের পাটাতনে, কিন্তু সেই মহিলাটি তো নেই। অনিলের বাবা বলল, দেখো তো সে পানিতে পড়ে গেল কিনা। এসব করতে করতেই হঠাৎ কাপড়ের সেই পোটলাটি নড়ে উঠল। একটা খসখসে আওয়াজে সবাই তাকালো পোটলার দেখে। হঠাৎ তাদের চোখের সামনেই পোটলা খুলে বেরিয়ে আসলো একটা 4 বছরের শিশু। তার চেহারা এত বিভৎস, দেখার মতো না। শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়া দাগ, রক্ত পড়ছে সেখান থেকে। সেই রক্তে ভিজে যাচ্ছে নৌকার পাটাতন। ছোট ছেলেটি নৌকার ওপরে লাফাতে শুরু করে। ছেলেটি শরীর থেকে রক্ত ছিটে এসে লাগলো তাদের শরীরে। এমন অবস্থা যে নৌকার উপরে আর থাকা যাচ্ছে না। অনিলের বাবা তাড়াতাড়ি নৌকাটা পাড়ের দিকে নিলেন। এরপরে সবাই নৌকা থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। মাটিতে নামার সাথে সাথে অনিল বুঝতে পারল কি ভুল করেছে তারা। অনিল তো এখানেই এসেছিল লাশ চুরি করতে, সামনেই তো সেই মাঠ, কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই। অনিলের বাবা আর ভাই দৌড়ে কোথায় যেন হারিয়ে গেছে। অনিল জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো আর দৌড়াতে শুরু করে দিল। সামনের একটা গাছের সারির পাশে দৌড়াচ্ছে অনিল। হঠাৎ
অনিল দেখে তার বাম পাশের গাছের সারির ওপাশ দিয়ে অনেক বড় বিশালাকার ধূসর একটি মানুষের মতো অবয়ব দৌড়াচ্ছে, আর তার কাঁধে বসে আছে একটা কালো কুচকুচে বামন আকৃতির লোক। তার হাতে একটা ঘণ্টা, আর সে সেই ঘণ্টাটি বাজাচ্ছে। আর বিশাল সেই অবয়বটি অনিলের সাথে দৌড়ে যাচ্ছে সমান তালে। অনিল ভয়ে হাত পা নাড়াতে পারছে না। সে চিৎকার করে ডাকতে শুরু করলো, বাবা কই তোমরা? আমাকে বাঁচাও, এই ঘণ্টার হাত থেকে আমাকে বাঁচাও। কিন্তু সেই চিৎকার যেন আজ কারো কানেই যাচ্ছে না, কেউ নেই কোথাও। অনিল ভাবতে শুরু করলো, তবে এটা কি শেষ? এভাবে কি তার জীবনের প্রদীপ নিভে যাবে? ঠিক তখনই তার বাবা ডেকে উঠল, কই অনিল, এদিকে আয়। সেই ডাকের উৎস ধরে দৌড়াতে লাগলো অনিল। সামনে সেই চেনা পুকুর, পাশের অবয়বটা আর নেই। অনিল পুকুর পার হতেই দেখলো তার ভাই আর বাবা দাঁড়িয়ে আছে আগের সেই জায়গায়, সেই বাড়িটার কাছে। অনিল কাছে যেতেই দেখে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা লোকটি। অনিল যেই তার বাবার হাত ধরে বলল, এ তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? এরা কেউ তোমাদের সাহায্য করবে না, এরা কেউ মানুষ নয়। অনিলের বাবা অনিলকে ধমক দিয়ে বলে, জলজ্যান্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তুই বলছিস এরা মানুষ না? কি বকছিস? বৃদ্ধ লোকটি অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, ও ঠিক বলেছে, অনেক বছর আগে মরে গেছি আমরা। ওই যে পাশের ঘরটা, ওখানে পড়ে আছে আমাদের অর্ধগলিত লাশ। এই ঘন্টা আমাদের বাধ্য করেছে সব করতে। আমরা কেউ তার বিরুদ্ধে কিছু করতে পারবো না, কেউ না। এতগুলো বছর পরে ঘন্টা আবার ফিরে এসেছে। এটা বলেই লোক দুটো যেন তাদের সামনে থেকে একদম হাওয়ায় মিলিয়ে গেল। অনিল বাবা সাহস করে পাশের দিকে এগিয়ে যেতেই একটা মাংস পচা গন্ধ এলো তার নাকে। টেবিলে জ্বলছে একটা হ্যারিকেন, আর মেঝেতে পড়ে আছে দুইটা অর্ধগলিত লাশ। অনিল বাবা তাদের কাছে এসেই দুজনের হাত চেপে ধরে বলল, আর এক মুহূর্ত এখানে না, নৌকায় করে চল। তিনজন হাত ধরে দৌড় দেয় নৌকার দিকে। পেছন থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ, আর পেছনে তাকানো যাবে না। ভয়ে ভয়ে তিনজন দৌড়ে এসে উঠে পড়ল নৌকায়। জোরে বাড়ির দিকে চালাতে শুরু করে দিল নৌকা। তারা যখন বাড়ির ঘাটে এসে পৌঁছালো, তখন চারপাশে দিনের আলোর আভা ফুটে উঠেছে। পূর্ব দিক থেকে দেখা যাচ্ছে একটা লাল আভা। ক্লান্ত তিনজন তখন নৌকা থেকে নেমে হাঁটা দিল বাড়ির দিকে। বাড়িতে আসার পরে অনিল তার বাবা আর চাচাতো ভাইকে বলল, নৌকা থেকে নেমেই তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি এত খুঁজলাম, ডাকলাম, কোনো সারা শব্দ নেই। আর আমি যখন তোমাদের খুঁজছিলাম, তখন দেখি পাশে একটা বিশাল আকৃতির কেউ দৌড়াচ্ছে, আর কাঁধে বসে আছে কালো কুঁচকুচে একটা বামন। সে সেই তালে তালে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম তোমরা দুজন সেই বাড়ির সামনে। অনিলের বাবা আর চাচাতো ভাইও সেম কথা বলল। তারাও নেমে আশেপাশে কাউকে দেখেনি। তারা দৌড়ানোর সময় দুজনেই পাশের অবয়বটিকে দেখেছে। অনিলের বাবা বলল, আমি এভাবে ভয়ে তোদের ডাকতে ডাকতে সামনে গিয়ে দেখি সেই কুঁড়ে ঘর, সেখানে দাঁড়িয়ে গেছি। এরপরে অনিলের চাচাতো ভাই বলে, আমিও সেই ঘর আর চাচা দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে গেছি। তিনজনেই বুঝতে পারল তারা একই জিনিস দেখে একইভাবে দাঁড়িয়ে গেছে। কিন্তু এর অর্থ কি? কেনই বা তারা দৌড়ানোর সময় তাদের আর কাউকে পাশে দেখতে পায়নি, আর ওই দিকেই কেন তাদের নিয়ে যাওয়া হলো? এটা তারা কিছুই জানে না। এর ব্যাখ্যাও তাদের কাছে নেই। এর প্রায় 5 দিন আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। তারা সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যাক, অবশেষে এর সমাধান হলো। হঠাৎ 6 দিনের মাথায় এক লোক এসে উপস্থিত হলো তাদের বাড়িতে। তারা যে কবিরাজকে ঘণ্টা দিয়ে এসেছিল, সেই কবিরাজের কাছ থেকে এসেছে লোকটি। সে জানালো, কবিরাজ রাতে তার নিজের মতো করে এই ঘণ্টা নষ্ট করার জন্য লেগে পড়ে। আমরাও 4 জন ছিলাম তার সাথে। তিনি প্রথম 2 দিন কিছুই করতে পারেননি, কারণ কোনোভাবেই কোনো এক কারণে তার সাথে থাকা জিনদের তিনি হাজির করতে পারছিলেন না। এমন কিছু এর আগে কখনোই হয়নি তার সাথে। এরপরে গত রাতে তিনি একজনকে হাজির করেন। আমরা 3 জন ছিলাম তার সাথে। হঠাৎ বাইরে প্রচুর বাতাস শুরু হয়ে যায়, চারপাশ থেকে ঘন্টার শব্দ। তিনি ঘর থেকে বের হন, আমরাও সাথে সাথে বের হয়ে আসি। আমরা দেখি আমাদের বাড়ির চারপাশে ঘিরে ছুটে চলেছে বিশাল একটা কালো অবয়ব, আর তার কাঁধে কালো কুঁচকুঁচে ছোট একটা লোক। সে বিরামহীনভাবে ঘন্টা বাজিয়ে চলেছে। তিনি আমাদের রুমে যেতে বললেন, আর নিজে তাড়া করলেন সেই অবয়বকে। এরপরে 10 মিনিট হয়ে যায়, বাইরে আর কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা, যেন কোনো কিছুই নেই এখানে। আমরা বাইরে বের হয়ে দেখি কেউ নেই।
আর অবয়বটিও নেই। আমরা লাইট নিয়ে সবাই বাইরে বের হয়ে পড়ি তাকে খুঁজতে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরে আমরা তাকে মাঠের মাঝে একটা জমিতে পড়ে থাকতে দেখি। আমরা যখন তার কাছে যাই, তার পুরো শরীর কাঁদাতে মেখে আছে। মনে হয় কারোর সাথে ধস্তাধস্তি হয়েছে। তার শরীরে উঠে দাঁড়াবার শক্তি নেই। এই কাজ তিনি করতে পারবেন না, তাই ঘণ্টাটি পাঠিয়ে দিয়েছেন। বলেই লোকটি অনিলের দিকে সেই ব্যাগটি বাড়িয়ে দিল আর বলল, আপনারা দেখেন এটা কিছু করতে পারেন কিনা। লোকটি চলে গেল। অনিল তাকিয়ে আছে ব্যাগটির দিকে। মৃত্যু ছাড়া কি তবে কোনোভাবেই নিস্তার নেই ঘণ্টা থেকে? আবার সেই আগের সমস্যাগুলো নিয়েই দিন কাটাতে শুরু করলো তারা। তবে এবার নতুন করে সেই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছে সেই অবয়ব আর কালো বামনটা। বাড়ির চারপাশে তাদের ঘুরে ঘুরে ঘণ্টা বাজানোর শব্দ পাওয়া যায়। এর কয়েকদিন পরে অনিলের এক আত্মীয় আসে তাদের বাড়িতে। সে সবটা শুনে অনিল আর তার বাবাকে জানায় সে একটা লোককে চেনে। তাদের বাড়ির পাশে একটা শ্মশানে থাকে এক কাপালিক। আর এই কাপালিক প্রায় অনেক দিন ধরে আছে, কারোর সাথে কথা বলে না, যোগাযোগ করে না। সে হয়তো পারবে এই সমস্যার সমাধান করতে। পরদিন তারা সেই ঘণ্টা নিয়ে চলে যায় সেই কাপালিকের কাছে। কাপালিক ঘণ্টাটি দেখেই আঁতকে উঠে ভয়ে বলতে থাকে, এটা এখনই নিয়ে যান এখান থেকে। এটা নিয়ে আমার কাছে এসো না, আমি এটার কিছু করতে পারবো না। এটার কিছু করতে যাওয়া মানেই হলো নিজের মৃত্যু ডেকে আনা। তাড়াতাড়ি যাও, যাও এখান থেকে, বিদায় হও তোমরা। অনিল আর তার বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় কাপালিকের কাছে বসে পড়ে। বলে, একটা সমাধান দেন, আমরা তো আর পারছি না এই ঘণ্টা নিয়ে, আমাদের জীবন শেষ হতে চলেছে। কাপালিক সব শুনে বলল, আমি এটার কিছুই করতে পারবো না। তবে আমি ভারতে ছিলাম, ওখানে 7 জন ভাই আছে, আমি তাদের কাছে থেকেছি, তারা এটার কিছু করতে পারবে হয়তো। আমি ঠিকানা দিচ্ছি তোমাদের, তাদের সাথে কথা বলো, এর সমাধান দেবে। আর এই ঘণ্টা নিয়ে তোমরা কখনো আমার কাছে এসো না। তারা কাপালিকের কাছ থেকে সেই ঠিকানা নিয়ে বাসায় চলে আসে। কাপালিক যে ঠিকানা দিয়েছে সেটা ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামের ঠিকানা। অনিলদের ভারতে আত্মীয় থাকার সুবাদে তারা সেখানে যোগাযোগ করে আর সেই 7 ভাইকে সবকিছু খুলে বলে। তারা জানায় তারা আসবে এই সমস্যার সমাধান করতে। এর কিছুদিন পরে তারা অনিলের বাড়িতে আসে। তারা ঘণ্টাটা দেখে বলে, আজ রাতে এটার ব্যবস্থা করব আমরা। তারপরে তারা রাতে এই কাজ করতে কি কি লাগবে সেটা অনিলকে জানায়। অনিল সেই অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করে দেয়। আর তারা জানায় বাড়ির কেউ যেন রাতে কাজের সময় বাইরে বের না হয়, এমনকি বাইরে যাতে না তাকায়। যত কিছুই হয়ে যাক, যেন তারা ঘরের বাইরে না আসে। রাত 10টার দিকে তারা 7 জন মিলে বাড়ির উঠোনে তাদের মতো করে কাজে বসে যায়। বাড়ির সবাই ঘরের দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। প্রায় 30 মিনিট পরে অনিলরা শুনতে পায় বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। আর সেই ঝড়ের তোড়ে তাদের বাড়ির আশেপাশের কিছু গাছপালা, ডালপালা সব যেন ভেঙে পড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। তারপরে চারপাশ একদম নিস্তব্ধ। বাইরে থেকে এসে ডাক দিয়ে একজন বলে, সবাই বাইরে আসেন ঘর থেকে। সবাই বাইরে বের হয়ে আসতে তারা বলে, আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ হয়ে গেছে। এদিকে তাদের 7 জনের মাঝে একজনের হাত ভেঙে গেছে একটি গাছের ডাল লেগে। বাড়ির চারপাশে অনেক ভাঙা ডাল আর গাছ পড়ে আছে। তারা বলে, আজ আর কিছু নয়, সকালে উঠে জানব। পরদিন সকালে উঠে তারা একজন সবাইকে ডেকে নিয়ে বসে। তারপরে অনিলের বাবাকে বলতে শুরু করে, অনিল তোমাদের কাছে আসলে মিথ্যা বলেছে। ও মাছ ধরতে যেয়ে এমন কিছু হয়নি, ও আসলে লাশ চুরি করত। আর সেখান থেকে এই ঘটনার শুরু। বাড়ির সবাই অনিলের দিকে তাকায়। অনিল মাথা নিচু করে হ্যাঁ বলে। লোকটি আবার বলতে শুরু করে, এই যে ঘণ্টাটি দেখছেন, বলে ঘণ্টাটি উপরে তুলে ধরে। আর সবাই অবাক, কারণ ঘণ্টা এখানে 2টা আর তার জোড়া লাগানো, আগে ছিল একটা। এই ঘণ্টাটা এক জিনের সর্দার তার 2 প্রিয় জিনকে দেয়, আর যে 2 জনকে দেয় তারা ছিল 2 ভাই। অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, যে সাদা ধুতি পরা লোকটিকে আপনি দেখেছেন, সে হলো তাদের 2 জনের মাঝে একজন, আর সে ছিল ভালো। আর অপর যে কালো জনকে আপনারা দেখেছেন, সে হচ্ছে খারাপ জিন। আর এই ঘণ্টা ব্যবহার করে সে অনেক শক্তিশালী জিনকে তার কাছে রাখত, আর তাদের সাহায্যে এই ঘণ্টা দিয়ে আরও বেপরোয়া শক্তিশালী হয়ে ওঠে। অনেক বছর আগে কোনো এক এলাকায় এই ঘণ্টা দিয়ে সেই খারাপ জিন মানুষের উপরে অত্যাচার শুরু করে আর মানুষ মারতে শুরু করে। তখন সেই এলাকার অনেক ভালো বড় আর কিছু আলেম মিলে সেই জিনটিকে নিয়ে এই ঘণ্টা দুটি এক জায়গায় জোড়া লাগায়। তার ফলে এই ভালো শক্তির জিনগুলো খারাপ শক্তির জিনগুলোকে বন্দি করে ফেলে এই ঘণ্টার মাধ্যমে। আর এই ঘণ্টাটিকে পাহারা দিত সেই ভালো বামন জিনটি।
আর সেই আলেমরা মিলে এই ঘণ্টাকে একটা পুরনো কবরের মাঝে পুঁতে রাখে যাতে এটা অন্য কোনো মানুষের হাতে না যায়। কিন্তু অনিল লাশ চুরি করতে গিয়ে এই অভিশপ্ত ঘণ্টাটিকে এই কবর থেকে বের করে আনে আর দৌড়াতে গিয়ে পড়ে যায় আর ঘণ্টার জোড়া খুলে যায়। সাথে সেই বন্দি থাকা জিনগুলো ছাড়া পেয়ে যায়। আর এত বছর এভাবে বন্দি থাকার ফলে তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালাতে থাকে। আর তোমরা যে বৃদ্ধ লোক দুইটি আর মহিলাকে দেখেছ, তারাও এই ঘণ্টার শিকার। ঘণ্টা যখন প্রথম মানুষের ওপর অত্যাচার করে সেই সময় তাদের মেরে ফেলে আর তাদের অবয়ব ধরে এসে খারাপ জিনগুলো তোমাদের ভয় দেখাতে থাকে। সেদিন হয়তো তাবিজগুলো হাতে বাঁধা না থাকলে তোমাদের নদীর মাঝে মেরে ফেলতো তারা। আমরা যখন কাজে বসি তখন সেই ভালো জিনটি আসে আমাদের সামনে। সেই বামুন আমাদের জানায় ঘণ্টার অন্য পার্টটা সেই কবরস্থানে জঙ্গলের মাঝে পড়ে আছে আর এই সব কথা আমাদের জানায়। তার সাহায্যে আমরা সেই পার্টটা নিয়ে আসি, আবার জোড়া লাগিয়ে খারাপ জিনগুলোকে বন্দি করে ফেলি। আর কোনো সমস্যা নেই, এই ঘণ্টাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আমরা এটাকে গিয়ে নষ্ট করে ফেলব আর এর সাথে থাকা সকল খারাপ শক্তির কার্যকারিতা নষ্ট করে দেব। এরপরে তারা চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায় আর কোনো সমস্যা হয়নি। অনিল তার সেই লাশ চুরির পেশা ছেড়ে দেয় চিরতরে। অনিল অনেক দিন পরে সেই মাঠে যায় যেখানে সে লাশ চুরি করতে যেয়ে পুকুর আর কুড়ে ঘর দেখেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, পুরো দিনের আলোতে সে কোনো পুকুর বা কুড়ে ঘরের চিহ্ন পর্যন্ত দেখেনি। তবে অনিল এই ঘটনার পর থেকে শুকাতে শুরু করে আর এখনও কিছুটা শারীরিকভাবে অসুস্থ। যদিও ঘণ্টার আর কোনো সমস্যা নেই, তবে অনিলকে একটা ভয় এখনও তাড়িয়ে বেড়ায়। যদি ঘণ্টা আবার ফিরে আসে কোনোভাবে বা কোনো কারণে, তাহলে কি আবার তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠবে? মৃত্যুই কি তবে আবার শেষ করে দেবে সেই ঘণ্টার যন্ত্রণার অবসান? অনিল এখনও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মনে হয় এই বুঝি ঘণ্টা ফিরে আসলো আবার মৃত্যু নিয়ে। এই ছিল ঘণ্টার ঘটনা। চমৎকার একটা ঘটনা। আমি মনে হয় এরকম ঘটনা আমার জীবনে খুব কম পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর, তুষার। আপনাদের জীবনে যদি এরকম ঘটনা থাকে পাঠিয়ে দিন আমাকে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি আপনারা ঘটনা পাঠাবেন। আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম Bhoot.com with Russell. ঘন্টা 1 আর 2 শোনার পর যাদের 3 শুনতে ইচ্ছে করছে, মানে এই গতকাল রাতের এপিসোডটা যারা মিস করেছেন, তাদেরও একদম কষ্ট করতে হবে না। 3টি ঘটনায় একসাথে শুনুন। ঘন্টা 3। পাগলটা তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, কিরে, ধরতে পারলি কই? হারিয়ে গেল তো? তুইও হারিয়ে যাবি। পালাবি কোথায় বল? ঘণ্টা যে আবার ফিরে এসেছে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অনিল। এ কি কথা বলছে পাগলটা? এই ঘণ্টার ব্যাপার তো তার জানার কথা নয়, আর ঘণ্টা তো অনেক আগে শেষ হয়ে গেছে। এই পাগল জানল কি করে? এই সব ভাবতে ভাবতে অনিল সেই পাগলের দিকে তাকিয়ে রেগে জোরে জোরে বলতে লাগলো, তুই কি জানিস ঘণ্টা নিয়ে? বল আমাকে। ঘণ্টা আবার ফিরে আসলো মানে? হাসি থামিয়ে বল, তুই কে? পাগল কিছু না বলে শুধু বিড় বিড় করে ঘণ্টা ফিরেছে বলতে বলতে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। Bhoot.com with Russell. ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ঈদ উপলক্ষে আমাদের ঘটনা পাঠিয়েছেন তানভীর, তুষার এবং অনেক দিন পরে ঘণ্টার 3য় পর্ব আজকে আপনাদের শোনাবো। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই ঘণ্টা নিয়ে আপনাদের অনেক আগ্রহ এবং অনেক দিন ধরেই আপনারা রিকোয়েস্ট করছিলেন যেন আমরা ঘণ্টার 3য় পর্ব বা ঘণ্টার নতুন পর্ব নিয়ে আসি। আজকে সেই
তৃতীয় পর্ব শোনাবো আপনাদের। আশা করছি ভালো লাগবে। ঘটনা শুরুর আগে একটু ছোট্ট করে বলে দেই, যারা ঘন্টা 1 এবং ঘন্টা 2 এখনো শোনেননি তারা ঘন্টা 3 শোনার আগে 1 এবং 2 শুনে আসবেন, তাহলে পুরো ঘটনাটি বুঝতে আপনাদের জন্য অনেক সহজ হবে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আপনাদের কি মনে আছে, ঘন্টা ফিরে এসেছে ঘটনার শেষে আমি একটা কথা উল্লেখ করেছিলাম, যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে তাহলে কি আবার অনিলের জীবন দুর্বিষহ হয়ে উঠবে? সেই ঘন্টা কিন্তু আসলেই আবার ফিরেছে, তবে এবার হয়তো একটু অন্য রকম কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমি তানভীর তুষার, ভূত.com-এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। এর আগে আমি আপনাদের বলেছিলাম, এই ঘটনার পরে অনিল একেবারে তার লাশ চুরির পেশা থেকে অবসরে চলে যায়। অনিল অবসরে যায় ঠিকই, কিন্তু এই পেশার লোভ তাকে বেশি দিন থামিয়ে রাখতে পারেনি। যেহেতু ঘন্টার প্রভাব তার জীবন থেকে একেবারে কেটে গিয়েছিল এবং আরও কোনো সমস্যা তার ছিল না, তাই সে সিদ্ধান্ত নিল আবার ফিরবে এই পেশায়। তবে এবার একটু অন্যভাবে। এবার লাশ চুরির বদলে অনিল সিদ্ধান্ত নেয় সে কবর থেকে কঙ্কাল চুরি করবে। অনেক দিনের লাশ কবরে পৌঁছে কঙ্কাল হয়ে যায়, আর তখনই অনিল তার এক সহযোগী সহ সেই লাশের কঙ্কাল তুলতে যায় রাতের আঁধারে। তারা 2023 সালের দিকে শুরু করে আবার এই কাজ। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রায় 3টি কঙ্কাল ঠিক মতো তুলে সেগুলো বিক্রিও করে ফেলে অনিল। কিন্তু এর কিছুদিন পরেই তার মনের মাঝে কেমন একটা অস্বস্তি কাজ করতে থাকে। মনে হতে থাকে আবার কিছু একটা ঘটবে, কিন্তু কি এমন ঘটতে পারে সেটা বুঝে উঠতে পারছিল না অনিল। এর মাঝে কেটে যায় আরও কিছু সময়। একদিন অনিলের দাওয়াত পড়ে পাশের বাড়ির এলাকার এক লোকের বাড়িতে। সেই দাওয়াতে যাওয়ার পরে অনিল তার নিজের মাঝে কোনো কিছুর একটা অস্বস্তি অনুভব করতে শুরু করে। সেখানে অনেকের সাথে কথা বলে। সেই অনুষ্ঠান শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। অনুষ্ঠানে যেহেতু পূজার একটা ব্যাপার ছিল, সেখানে তার পরিচিত একজন ঠাকুর মশাইও ছিলেন। রাতে সেই বাড়ি থেকে অনিল যখন নিজের বাড়িতে ফিরেছিলেন, তখন চারপাশে ঘন কালো অন্ধকার ছেয়ে গেছে। ধান ক্ষেতের মাঝ দিয়ে রাস্তাটা ধরে বাড়ির পথে হাঁটছে অনিল। এমন সময় হঠাৎ পেছনে একটা ডাক শুনতে পায় সে। মনে হলো পেছনে কেউ একজন তার নাম ধরে ডাকলো। অনিল তখন থেমে পেছনে তাকাতেই দেখল সেই ঠাকুর মশাই দাঁড়িয়ে আছেন সেখানে। ঠাকুর মশাই অনিলের দিকে এগিয়ে এসে বললেন, অনিল শোনো, তোমাদের বাড়ির ওদিকে আবার কদিন পরেই আমার একটা পুজো আছে, তো আমার এই পুজোর সরঞ্জামগুলো আবার এতটা পথ বয়ে নিয়ে বাড়ি যেতে হবে, আবার কদিন পরে আসতে হবে। এর চেয়ে তুমি যদি নিয়ে যেতে তোমার বাড়িতে, তাহলে আমি পরে গিয়ে তোমার কাছ থেকে নিয়ে নিতাম। এই কথা বলে ঠাকুর মশাই অনিলের দিকে একটা পাটের ব্যাগ এগিয়ে দিলেন। অনিল ঠিক আছে বলে ব্যাগটা ঠাকুর মশাইয়ের কাছ থেকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি আসার পরে অনিলের রুমের পাশে থাকা অন্য একটা রুমে সেই ব্যাগটা টাঙিয়ে রেখে নিজের রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঠিক সেদিন রাতেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা। ঘুমের মাঝে অনিলের কানে হালকা একটা শব্দ ভেসে আসতে লাগলো। এই শব্দ খুব আস্তে তার কানে আসলেও শব্দটা যে খুব পরিচিত কিছু, সেটা সে বুঝতে পারছিল। অনিল হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। সাথে সাথেই শব্দটা যেন হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু শব্দের কথাটা মনে হতেই বেশ ভয় পেয়ে যায় অনিল। পুরো শরীর যেন ঘেমে একাকার তার। কিন্তু ঘুম থেকে ওঠার পরেই শব্দটা থেমে যাওয়ার কারণে স্বপ্ন দেখছে ভাবল সে। কিন্তু তার সেই ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে গেল অদ্ভুত আরও একটা শব্দে। না, এটা কোনো স্বপ্ন নয়, এটা এখন তার কাছে বাস্তব। সেই ঘরের চালের ওপর দিয়ে কিছু একটা দৌড়ে এদিক ওদিক যাওয়া আসা করছে, আর একটু পরেই ভেসে আসে মৃদু সুরে পরিচিত সেই ঘণ্টার আওয়াজ। ভয়ে যেন রক্ত হিম হয়ে যায় অনিলের। এত রাতে আবার সেই ঘণ্টার আওয়াজ কোথা থেকে? তার জীবন থেকে এই অভিশাপ তো মুছে গিয়েছিল অনেক আগেই। তাহলে কি
আবার ঘন্টা ফিরে আসলো। অনিল কি করবে বুঝতে না পেরে ভয়ে ভয়ে বের হয়ে আসে বাইরে। কিন্তু না, বাইরে তো তেমন কিছু নেই। সে আবার গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে এগিয়ে যায় তার রুমের পাশে থাকা আরেকটা ঘরের দিকে। তাদের বাড়িতে কাজ করার জন্য দূর থেকে কাজের লোক এসে এই ঘরে থাকে। এখন সেই ঘরে কাজের লোক নেই। অনিল সেই ঘরে তার পোষা ময়না পাখির খাঁচাটা রাখে। প্রতিদিন উঠে সেই ঘর থেকে সে ময়না পাখির খাঁচাটা বের করে বাইরে বারান্দায় রেখে দেয়। কিন্তু সেদিন সে পাখির খাঁচাটা বের করতে যেয়ে আকাশ থেকে পড়ল। খাঁচার মাঝে দুইটা পাখি মরে পড়ে আছে। সেই সাথে তার সেই রুমের মাঝে থাকা সব তেলাপোকা আর টিকটিকি মরে পড়ে আছে মেঝেতে। সে কিছুই বুঝতে পারল না কি হলো এই ঘরে। এমন সমস্যা তো আগে একবার হয়েছিল, তবে কি তেমন কিছুই আবার শুরু হতে যাচ্ছে? অনিল বেশ কিছু সময় এসব নিয়ে চিন্তা করল। তারপর চলে গেল তার কাজে, কিন্তু সে কাউকে কিছু বলল না এই ব্যাপারে। সেদিন রাতে ঘটল আরেকটা অদ্ভুত ঘটনা। মাঝরাতে মনে হলো তাদের গোয়াল ঘর থেকে কিছু একটার খসখস শব্দ ভেসে আসছে। সে উঠে আলো সাথে নিয়ে চলে গেল গোয়াল ঘরের দিকে। কিন্তু সেখানে গিয়ে সে দেখল সব কিছুই স্বাভাবিক, কিন্তু তাদের মহিষটা ঘরের মাঝে এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কিছু একটা দেখে আতঙ্কে ভয়ে জড়সড় হয়ে আছে। অনিল যখন গোয়াল ঘরের দরজা লাগিয়ে আবার রুমের মাঝে এসেছে, ঠিক তখনই ভেসে আসতে লাগলো আবার সেই শব্দ। সাথে সাথে অনিল আবার দৌড়ে গেল গোয়াল ঘরের দিকে। এবার তার চোখ পড়ল অন্য পাশে থাকা ছোট একটা গরু বাছুরের দিকে। আগের বার সেটা খেয়াল করেনি। বাছুরের কাছ থেকে একটা রক্তের ধারা বয়ে আসছে দরজার দিকে। সে একটা চিৎকার করে এগিয়ে গেল সেদিকে। তার চিৎকার শুনে তার মা আর বোন দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাইরে। তারাও গোয়ালে এসে দেখল তাদের সেই ছোট বাছুরটা পড়ে আছে মেঝের মাঝে, কিন্তু তার মাথাটা গলার সাথে নেই। দেখে যেন মনে হচ্ছে কেউ এক টানে মুচড়ে ছিঁড়ে ফেলেছে মাথাটা গলা থেকে। বাছুরের জিহ্বাটা তখনও বের হয়ে আছে তার মুখের মাঝে, যেন জিহ্বাটা কামড়ে ধরে পড়ে আছে মাটিতে। সেই সাথে চোখ দুটো খোলা, আর তা যেন ভয়ে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর দেহের সাথে কাটা গলা থেকে তখনও যেন ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে রক্ত। এটা দেখার সাথে সাথেই সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। যতই বাছুর হোক না কেন, এইভাবে গরুর ধর থেকে মাথা ছিঁড়ে ফেলা কোনো সাধারণ কিছুর পক্ষে কখনো সম্ভব নয়। ভয়ে অনিলের বোন দৌড়ে চলে যায় বাইরে। ভয় তারা কোনো মতে রাতটা কাটিয়ে ফেলে সেদিন। তবে কেন এমন হচ্ছে এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না তারা। সকাল হলে বাড়ির পাশের এক পতিত জমিতে তারা বাছুরটা কবর দিয়ে আসে। এরপরে 2 দিন আর তেমন কোনো সমস্যা নেই। শুধু রাতের বেলায় অনিল শুনতে পায় ঘণ্টার একটা মৃদু শব্দ। তবে সেটা তার কাছে স্বপ্ন মনে হয়। আসলেই কি স্বপ্ন দেখে সে, নাকি জেগে জেগে উপলব্ধি করে, তা ঠিক বুঝে উঠতে পারে না। এর পরদিন রাতে অনিল আবার শুনতে পায় তাদের গোয়াল ঘর থেকে সেদিনের মতো শব্দ আসছে। এবার আর দেরি না করে সে তার মা আর বোনকে ডেকে নিয়ে আবার দৌড়ে যায় গোয়াল ঘরের দিকে। সেখানে যাওয়ার পরেই তারা যে জিনিসটা দেখতে পায়, তাদের মহিষটা গোয়াল ঘরের মাঝে দড়ি ছিঁড়ে দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে। মনে হচ্ছে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে সে। তারা দরজা খুলে ভেতরে গিয়ে সেই মহিষকে ধরে আবার বেঁধে রাখতে গেলেই এক ঝটকায় মহিষ ছুটে বের হয়ে যায় গোয়াল ঘরের দরজা দিয়ে। আর কিছু বুঝে ওঠার আগেই অনিল পিছু নেয় সেই মহিষের। সাথে সাথে অনিলের মা আর তার বোন গোয়াল ঘর থেকে বের হয়ে কয়েকজন প্রতিবেশীকে ডেকে তোলে, আর তাদের জানায় মহিষ বের হয়ে গেছে ঘর থেকে। সবাই আলো হাতে ছুটতে শুরু করে। অনিল আর মহিষটা যেদিকে ছুটে গিয়েছে সেদিকে যায় সবাই। এদিকে অনিল তখনও ছুটে চলেছে সেই মহিষের পিছু নিয়ে। মহিষটা তাদের বাড়ি থেকে বের হয়ে বিলের জমির মাঝ দিয়ে গ্রাম পার হয়ে ছুটতে শুরু করেছে। অনিল পেছনের দিকে তখন বেশ কিছু আলো দেখতে পাচ্ছে। সেই আলো হাতে অনেকেই তাদের বাড়ি থেকে বের হয়ে ছুটে আসছে তার দিকে। সামনের দিকে মহিষটা তখন আইল পথ ছেড়ে জমির মাঝে আবার এগিয়ে যাচ্ছে গ্রামের একটা কোণার দিকে। অনিলও তার পিছু পিছু ছুট লাগালো সেদিকে। মহিষটা যেদিকে দৌড়ে যাচ্ছে
সেদিকটা গ্রামের শেষ মাথা, আর সেদিকে গ্রামের বাড়িগুলো পার করে বিশাল একটা পুকুর আছে। সেই পুকুর ঘিরেও গ্রামের মানুষের মুখে মুখে রয়েছে বিস্তর সব রহস্য। এবার অনিলের একা একা এদিকে আসা নিয়ে একটু ভয় করতে শুরু করলো। এর মাঝেই তার গা ছমছম করে উঠছে একটু। অনিল ভাবল সেই পুকুরের দিকে যাওয়ার আগেই ধরে ফেলতে হবে মহিষটাকে। এজন্য সে আরো জোরে ছুটতে লাগলো সেই মহিষের পিছু পিছু। অনিল প্রায় মহিষের কাছে এসে সেটাকে ধরে ফেলেছে। এদিকে তারা দুজনেই পুকুরের বেশ কাছে চলে এসেছে। এর মাঝেই আবছা অন্ধকারে অনিল একটা গাছের নিচে যেন কিছু একটার সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। তবে অনিল নিচে পড়ে যেতে গিয়ে শুধু এটুকু দেখল, তার মহিষটি এক লাফে পুকুরের পার বেয়ে নেমে গেল নিচে। আর পানির কাছে গিয়েই আর এক লাফে মহিষটি চলে গেল পুকুরের মাঝে। অনিল যেন ভয়ে আর বিস্ময়ে তার স্বাভাবিকতা হারিয়ে ফেলল। অনিল যখন তার মাথা উপরে তুলে তাকালো, তখন দেখে পুকুরের পানিতে প্রচুর ঢেউ উঠেছে, যেমন বড় কোনো ভারী কিছু পুকুরের পানিতে পড়লে হয় আর কি। কিন্তু এরপরে আর মহিষটাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ততক্ষণে সে খেয়াল করে সে আসলে যে জিনিসের ওপরে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সেটা একটা মানুষ। খুব ভালো করে খেয়াল করার পর দেখল এটা তাদের এলাকায় আসা ভবঘুরে এক পাগল। এই পাগল বেশ অনেক দিন ধরে তাদের গ্রামে আছে। পাগলটা তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসতে হাসতে বলল, কিরে, ধরতে পারলি কই? হারিয়ে গেল তো? তুইও হারিয়ে যাবি। পালাবি কোথায় বল? ঘন্টা যে আবার ফিরে এসেছে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অনিল। এ কি কথা বলছে পাগলটা? এই ঘন্টার ব্যাপার তো তার জানার কথা নয়, আর ঘন্টা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই পাগল জানল কি করে? এই সব ভাবতে ভাবতে অনিল সেই পাগলের দিকে তাকিয়ে রেগে জোরে জোরে বলতে লাগলো, তুই কি জানিস ঘন্টা নিয়ে? বল আমাকে। ঘন্টা আবার ফিরে আসলো মানে? হাসি থামিয়ে বল, তুই কে? পাগল কিছু না বলে শুধু বিড় বিড় করে ঘন্টা ফিরেছে বলতে বলতে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এতক্ষণে গ্রামের অনেক লোক দৌড়ে প্রায় চলে এসেছে তার দিকে। সবাই এসেই জানতে চাইল মহিষ কোথায়। অনিল তাদের মহিষ কিভাবে কোথায় চলে গেল সেটা জানালো। গ্রামের লোকেরা সহ অনিল তখন পুকুরের পাড়ে চারপাশে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও কোনো মহিষের চিহ্ন পর্যন্ত নেই। শুধু পুকুরের মাঝে লাফ দেওয়ার আগে মহিষের খুরের পায়ের চিহ্ন পড়ে আছে পুকুরের পাড়ে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিল সকাল পর্যন্ত তারা অপেক্ষা করে এই পুকুরে মহিষের খোঁজ চালাবে। কারণ এই পুকুরের যা নাম ডাক আছে এই গ্রামে, তাতে রাতের বেলা কেউ এই পুকুরে নামবে বলে মনে হয় না। পুরুষ মানুষ কয়েকজন মিলে পুকুরের পাড়ে বসে বাকি রাতটুকু কাটিয়ে দিল। এরপর সকাল হলে তারা সবাই মিলে আবার খোঁজা শুরু করলো। অনিল সহ কয়েকজন যুবক পুকুরে নেমে পড়ল, আর অনেকেই জাল ফেলে মহিষ খোঁজার চেষ্টা করল, কিন্তু কেউ কিছু খুঁজে পেল না। দুপুর পর্যন্ত সবাই চেষ্টা করে হাল ছেড়ে দিল, কিন্তু এভাবে মহিষ কোথায় উধাও হয়ে যাবে তার জানা গেল না। অনিল সবার সাথে হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। তারপর সে অন্যান্য গ্রামেও খোঁজ করতে লাগলো তার মহিষের। সে ভাবল হয়তো রাতে মহিষ ভয়ে পুকুরে পড়ে গিয়েছিল, এরপরে সেটি সাঁতরিয়ে অপর পাড় দিয়ে উঠে আবার কোথাও চলে গেছে। যদিও অন্য কোনো পাড়ে আর মহিষের পায়ের খুরের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। সব দিকের নানা চিন্তায় ভেঙে পড়ল অনিল। রাতের জেগে থাকা আর সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুম এসেছিল দুপুরের সময় তা মনে নেই তার। তবে ঘুম ভেঙে গেল একটা চিৎকার চেঁচামেচিতে। অনিল যখন ঘুম থেকে উঠল তখন চারিদিকে সন্ধ্যার আবছা অন্ধকার ঘনিয়ে এসেছে। সে এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো। বাড়ির বাইরে এসে দেখে তার বোন এক হাত ধরে উঠোনের মাঝে বসে কান্না করছে, আর তার মা তার বোনের হাতে জগ দিয়ে পানি ঢালছে। অনিল কাছে গিয়ে জানতে চাইল কি হয়েছে। তার বোন ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে জানালো সে রাতের জন্য মাটির চুলার পাশে বসে ভাত রান্না করছিল। ভাত রান্না হয়ে যাওয়ার পরে সে ভাতের মার ফেলার জন্য পাতিলটা চুলা থেকে নামায়। এরপরে নির্দিষ্ট নিয়মে পাতিল থেকে মার ফেলার
জন্য পাতিল একদিকে বাঁকা করতেই পেছন থেকে কিছু একটা তাকে হঠাৎ ধাক্কা দেয়, আর সেই ধাক্কা দেওয়ার সাথে সাথেই ভাতের মাড়গুলো ছিটকে এসে পড়ে তার ডান হাতে। কনুয়ের নিচ থেকে কবজি পর্যন্ত হাতে ভাতের মার পড়তেই সে চিৎকার করে ওঠে। এরপরে পানি দেওয়া থামিয়ে হাতের দিকে সবাই তাকালে দেখতে পায় বেশ বাজেভাবে পুড়ে গেছে হাত। হাতের চামড়াগুলো উঠে ছিলে গেছে বিভিন্ন জায়গায়, সেই সাথে কিছু জায়গায় বেশ বড় বড় ফোসকা পড়েছে। অনিল আর দেরি করল না, তার মা আর বোনকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালটা ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। সেখানে পৌঁছাতে বেশ অনেকটা রাত হয়ে গেল তাদের। রাতে ডাক্তার দেখিয়ে অনেক দেরি হয়ে যাওয়াতে অনিল সিদ্ধান্ত নেয় তার মা আর বোনকে সেখানে এক আত্মীয়র বাড়িতে রেখে সে একা বাড়ি চলে আসবে। সেই কথা মতো তার মা আর বোনকে সেখানে এক আত্মীয়র বাসায় রেখে সে একা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে যাওয়ার সময় তাড়াহুড়ো করে তার লাইট নিয়ে যাওয়া হয়নি। তবে সেদিন জ্যোৎস্না রাত হওয়ায় অনিল বেশি কিছু না ভেবে তার সেই আত্মীয়র বাড়িতে খেয়ে বের হয়ে আসে। সেখান থেকে সে যানবাহনে করে এসে একটা বাজারে নেমে যায়। এরপরে হেঁটে আসতে হবে অনেকটা পথ। রাতে বাইরে হালকা মৃদু বাতাস হচ্ছে, চারপাশ থেকে ঝিঝি পোকা ডাকছে, গায়ে একটা শিরশিরে বাতাস এসে লাগছে। সে হাঁটছে, হঠাৎ তার কেমন যেন একটু ভয় ভয় করতে লাগলো, কিন্তু সেই ভয়ের কারণটা সে তখনও বুঝতে পারছে না। এভাবে কিছু সময় জ্যোৎস্নার আলোতে হাঁটার পর সে যখন সেই পুকুরের অনেকটা কাছে চলে আসলো, তখন দূর থেকে খেয়াল করলো একটা ছোট্ট কিছু দেখা যাচ্ছে তার সামনে। আবছা আলো আঁধারির জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। অনিল যখন আরও কিছুটা পথ সামনে চলে আসলো, তখন সে হঠাৎ চমকে উঠল, কারণ সামনের সেই জিনিসটা এখন বেশ স্পষ্ট তার কাছে। দূর থেকে আবছা যেটা দেখেছিল, কাছে আসতেই দেখল সেটা একটা ছোট বাচ্চা। এত রাতে এখানে বাচ্চা দেখে ভয় আর অবাক দুটোই হলো সে। বাচ্চাটা এগিয়ে আসলো অনিলের দিকে, তারপর কান্না করতে করতে বলল, ওরা আমাকে খেতে দিচ্ছে না, দেখেন না, ওরা আমাকে খেতে দিচ্ছে না, ওদের কিছু বলেন তো। অনিল এই কথার অর্থ বুঝতে পারল না। সে বাচ্চাটিকে বলল, তুমি কে, আর এত রাতে এখানে কেন, আর কারা তোমাকে কি খেতে দিচ্ছে না? বাচ্চাটা তার কথার কোনো গুরুত্ব না দিয়ে অনিলের হাত ধরে টানতে লাগলো আর বলল, ওরা আমাকে খেতে দিচ্ছে না, ওদের কিছু বলে দেন তো। অনিল এবার কিছুটা বিরক্তই হলো, এ কি ঝামেলায় পড়া গেল। পরে অনিল বাধ্য হয়ে সেই ছেলেটার সাথে এগিয়ে গেল, আর ছেলেটার পিছু নিয়ে সে পৌঁছে গেল পুকুর পাড়ে। সেখানে যেতেই তার শরীর দিয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। এ কি দেখছে সে? পুকুর পাড়ের এক জায়গায় তার মহিষটা পড়ে আছে মাটিতে। তার ঘরে থাকা সেই বাছুরটার মতো এটারও অবস্থা একই। অনেকটা দূরে ছিটকে পড়ে আছে সেই মহিষের ছিঁড়ে ফেলা মাথাটা, আর সেই মাথা থেকে এখনো রক্ত ঝরছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, মহিষের ওপরে ঝুঁকে আছে অসংখ্য ছোট ছোট বাচ্চা। তারা সবাই যেন মাথা ডুবিয়ে দিয়ে কামড়ে খাচ্ছে সেই মহিষটাকে। কাছের কয়েকটা বাচ্চার মুখে লেগে আছে তাজা রক্ত। অনিল পাশ ফিরে তাকে ডেকে আনা ছেলেটার দিকে তাকাতেই দেখে সেই ছেলেটার নেই। ছেলেটাও গিয়ে যোগ দিয়েছে তাদের সাথে, অর্থাৎ অন্য বাচ্চাদের সাথে, আর সেই ছেলেও তাদের মতো বসে মাংস চিবিয়ে খাচ্ছে। সাথে তার মুখেও যোগ হয়েছে তাজা রক্ত। অনিল ভয়ে কি করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এর মাঝেই সেখানে থাকা কয়েকটা বাচ্চা তার দিকে তাকিয়ে ফেলে। অনিল দেখতে পায় তাদের চোখ যেন জ্যোৎস্নার আলোয় জলজল করছে, যেমনটা দেখা যায় রাতের বেলা কুকুর বা বেড়ালের চোখ। অনিলকে ডেকে আনা সেই বাচ্চাটা অনিলের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আবার এগিয়ে আসতেই অনিলটা চিৎকার দিয়ে দৌড় লাগায় বাড়ির দিকে। সে একটানা চিৎকার করতে করতে যখন গ্রামের দিকে দৌড়াচ্ছিল, তার চিৎকার শুনে গ্রামের কয়েকজন মানুষ আলো হাতে বের হয়ে আসে। তারা এসে অনিলকে থামায়। অনিল তখনও ভয়ে ঘামছে আর হাঁপাচ্ছে, তার শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে শুধু এক গ্লাস পানি চায়। তারপরে গ্রামের অনেকেই যখন জানতে চায় কি হয়েছে তার, কেনই বা সে এমন করে দৌড়ে আসছে, অনিল তখন আজকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সবাই অনিলের কথা মতো লাইট নিয়ে সেই পুকুরের পাড়ে যায়, কিন্তু সেই পুকুর পাড়ে যাওয়ার পর
তারা কিছুই দেখতে পায় না। অনিলের বলা সেই জায়গায় গিয়ে তেমন কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পায় না। অনেকেই তাকে জানায় সে হয়তো তার মহিষ হারিয়ে অনেক চিন্তায় আছে, এজন্য সে এসব নিয়ে ভেবে মনের ভুলে অনেক কিছু দেখছে। অনিলকে সেদিনের মতো কয়েকজন এসে বাড়ি পৌঁছে দিয়ে যায়। পরদিন তার মা আর বোন বাড়িতে আসে। তারাও গ্রামে এসে রাতের ব্যাপারে সব কিছু শোনে, কিন্তু এর কোনো কারণ তারা খুঁজে পায় না। এর 2 দিন পর তাদের বাড়িতে কাজের লোক আসে। 3 জন লোক তাদের জমিতে কিছুদিনের জন্য দেশের অন্য গ্রাম থেকে আসলে তাদের জন্য নির্দিষ্ট করে রাখা সেই ঘরে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। প্রথম দিন এসে তারা সারাদিন কাজ করে সকাল থেকে। এরপরে রাতের খাওয়া শেষ করে তারা 3 জন গ্রামের দিকে যায় ঘুরতে। এর আগেও তারা এই গ্রামে অন্য লোকদের হয়ে কাজে এসেছিল, তাই মোটামুটি পরিচিত হওয়ায় তারা ঘুরতে বের হয়। গল্পগুজব শেষ করে তাদের আবার বাড়িতে ফিরে আসতে বেশ অনেকটা রাত হয়ে যায়। তারা হাত মুখ ধুয়ে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে রুমের দিকে আসে। 3 জন যখন রুমের বাইরে, তখন খেয়াল করে রুমের মাঝে কিছু একটা আছে। কেমন যেন খসখস শব্দ ভেসে আসছে রুম থেকে। তারা ছিল না বলে রুমের লাইট তখনও অফ করাই ছিল। তারা রুমের দরজা খুলে লাইট জ্বালাতেই যেন জীবনের সবচেয়ে অবাক করা বিষয়ের মুখোমুখি হয়। হঠাৎ অল্প আলোতেই তারা দেখতে পেল ঘর ভর্তি কিছু ছোট ছোট বাচ্চার মতো অবয়ব। তবে লাইট জ্বালানোর সাথে সাথে সেই লাইট একবার জ্বলেই অফ হয়ে যায়। এইটুকু সময়ের মাঝে এটা দেখে তারা হঠাৎ আলো জ্বলে নিভে যাওয়ার জন্য চোখের ভুল মনে করে। কিন্তু তারা যখন অন্ধকার ঘরেই রুমের মাঝে এগিয়ে যায় বিছানায় থাকা তাদের লাইটটার দিকে, তখন মনে হয় পায়ের নিচে একটা কিছু আছে। তাদের মাঝে একজন উবু হয়ে হাত দিয়ে সেটা কি বোঝার চেষ্টা করে। সে হাতে ঠান্ডা একটা কিছু অনুভব করে, আর তার পাশে থাকা একজন বিছানার ওপর থেকে লাইটটা জ্বালাতেই আবার এক মুহূর্তের মাঝে তারা দেখতে পায় ঘর ভর্তি অনেকগুলো ছোট ছোট বাচ্চার কাটা হাত পায়ের ওপরে তারা দাঁড়িয়ে আছে। আর সেই এক মুহূর্তের মাঝেই লাইটটি আবার নিভে যায়। তারা সবাই চিৎকার দিয়ে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। তাদের চিৎকার শুনে অনিল সহ বাড়ির আশেপাশের অনেকেই উঠে আসে। তারপর তারা সবাইকে বিস্তারিত খুলে বলে। পরে কয়েকজন মিলে লাইট নিয়ে সেখানে গেলে তারা আর কিছুই দেখতে পায় না। সব কিছুই তখন একদম স্বাভাবিক ছিল। পরে রুমে থাকা বাল্বটা তারা ভালোভাবে দেখে, বুঝতে পারে সেটা ফিউজ হয়ে গেছে। সব কিছু স্বাভাবিক থাকলেও সেই লোকগুলো আর ঘরে থাকতে চায় না। পরে তাদের পাশের বাড়িতে এক ঘরে থাকতে দেয়া হয়। সেদিন রাতে অনিল একটা স্বপ্ন দেখে। তার বাড়ির উঠোনে আর তার বাড়ির টিনের চালের ওপরে সেই প্রথম দিকে দেখা বামন আকৃতির একটা অবয়ব একটানা হাতে একটা ঘণ্টা বাজিয়ে চলেছে। এটা দেখে তার ঘুম ভেঙে গেলেও সে জেগে উঠেও যেন কয়েক সেকেন্ড সেই ঘণ্টার আওয়াজটা শুনতে পায়, আর সেটা তার কানের কাছ থেকে যেন আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়। সারা রাত আর ঠিক মতো ঘুমাতে পারে না অনিল। তার শুধু একটাই চিন্তা মাথায় ঘোরে, এসব তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে ফিরে এসেছে কিভাবে? সে পরদিন সকালে ঘুম থেকে উঠেই সেই রুমে যায়। রুমের মাঝে সব কিছুই স্বাভাবিক, তারপরেও ভালো করে দেখতেই হঠাৎ তার চোখ পড়ে রুমের মাঝে এক পাশে দেয়ালের সাথে ঝুলানো একটা ব্যাগের দিকে। হঠাৎ তার মনে পড়ে, আরে ঠাকুর মশাই তো বেশ অনেক দিন আগে তাকে এই ব্যাগটা দিয়েছিল। কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে বলে গিয়েছিলেন, তখনই সে ব্যাগটা নেবেন। কিন্তু ঠাকুর মশাই তো আর আসেননি। আর এত সব কাজের মাঝে সে নিজেও অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিল দেখে মনেও নেই কিছু। তারপরে অনিল ভাবল, কি এমন আছে এই ব্যাগে যে ঠাকুর মশাইয়ের এতদিনেও এটার দরকার হয়নি? কেনই বা তিনি আর ব্যাগের কোনো খোঁজ করেননি, নিতেও আসেননি? অনিল তখন কৌতূহলী হয়ে ব্যাগটা হাতে নেয়। সে চিন্তা করে ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ব্যাগটা দিয়ে আসবে। কিন্তু ব্যাগটা হাতে নিয়ে সেটা খুলে ভেতরে তাকাতেই আকাশ থেকে পড়ে সে। ব্যাগের মাঝে যেটা আছে তা দেখে ভয়ে যেন মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে জিনিসটা বের করতেই যেন পেছনের সব কথা এক ধাক্কায় মনে পড়ে যায়। সে এখন হাতে ধরে আছে তার সেই চিরপরিচিত এক কোনা ভাঙা ঘণ্টা, যেটা থেকে সে বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে। তবে ঠাকুর মশাই এটা কোথায় পেল? তাকে আবার কেন দিল এই ঘণ্টাটা?
সব প্রশ্নের উত্তর তখন কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। কেন নতুন করে এত সব ঘটনা ঘটতে শুরু করেছে এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল। এই ঘণ্টাই দায়ী। সে ঠাকুর মশাইয়ের ওপরের রাগে ফুঁসতে শুরু করলো, আর এক মুহূর্ত দেরি না করে সে ঘণ্টাটা আবার সেই ব্যাগের মাঝে নিয়ে হাঁটা দিল ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ঠাকুর মশাইকে পেয়েই অনিল বলল, আপনি এই ঘন্টা কোথায় পেয়েছেন? আর এই ব্যাগ আপনি আমাকে দিলেন কেন সেই রাতে? আর ব্যাগটাই বা আনতে গেলেন না কেন? অনিলের এমন রাগান্বিত ভাব আর প্রশ্ন দেখে ঠাকুরমশাই যেন অবাক হয়ে যায়। তারপরে ঠাকুরমশাই বলেন, এই ঘন্টা কোথায় পাবো আমি? এটা তো আগে কোনোদিন দেখিইনি। আর তাছাড়া পুজো করতেই বা এটা কেন লাগবে? সবচেয়ে বড় কথা হলো, সেদিন রাতে তো আমার তোমার সাথে দেখাই হয়নি। ব্যাগটা দেওয়ার প্রশ্নই আসে না। অনিল ঘামতে শুরু করেছে। তাহলে এই ব্যাগ আবার তার কাছে আসলো কিভাবে? সেদিন রাতেই বা কে ছিল রাস্তার মাঝে? ঠাকুর মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে এইসব চিন্তা মাথায় নিয়ে অনিল সেই ব্যাগটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। হাজার হাজার প্রশ্ন আর রহস্য এসে ভিড় করে অনিলের মাথায়। নিজের চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলছে সে। তার এই ঘণ্টা তো নিয়ে গিয়েছিল ভারতে থাকা সেই 7 ভাই। তাহলে এতদিন পরে সেই ঘণ্টা আবার কেন ফিরে এলো তার কাছে? বাড়িতে এসে সেদিনই সে চলে যায় অনেক আগে দেখা করা তার সেই শ্মশানের কাপালিকের কাছে। ব্যাগটা থেকে ঘণ্টাটা বের করতেই কাপালিক যেন তাকে চিনতে পারে, আর চিনতে পেরেই তাকে তাড়াতাড়ি দূর হয়ে যেতে বলে তার কাছ থেকে। অনিল বারবার জানতে চায় এটা আবার কিভাবে ফিরে এলো তার কাছে। যারা এটাকে নিয়ে গিয়েছিল তারা আবার কেন ফেরত দিল এটা? কাপালিক তাকে কোনো কথার উত্তর না দিয়ে বলে, তুই এটা নিয়ে চলে যা, আর কোনোদিন ফিরে আসবি না আমার কাছে। আর শোন, আমার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর নেই। চলে যা, এক্ষুনি যা। কাপালিকের এমন ভয় আর ব্যবহার অনিলকে বেশ অবাক করে। সে আর কিছু না বলে ঘণ্টা আর ব্যাগটা নিয়ে আবার বাড়িতে চলে আসে। সে জানে এই ঘণ্টা কোথাও ফেলে দিয়ে আসলেও এটা থেকে তার মুক্তি নেই। চিন্তায় পাগল হয়ে যায় অনিল। এরপর থেকে প্রতিদিন রাতে আবার সেই আগের মতো ঘণ্টার আওয়াজ ভেসে আসতে থাকে। আর সকালবেলা বাড়ির উঠোনে দেখা যায় নানান রকম পাখি মরে পড়ে আছে। অনিল এবার তার এই ঘণ্টা থেকে মুক্তি দেয়া 7 ভাইয়ের খোঁজ করতে শুরু করে। কিন্তু অনেক কষ্ট করে যখন তাদের কিছুটা খোঁজ পায়, তখন যেন সে আরো বেশি ভয় পেয়ে যায়। তারা 7 ভাই যে এলাকায় থাকতো, সেখানে থাকা অবস্থায় তাদের এক ভাইয়ের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তারপরে তাদের 6 ভাই সেই এলাকা থেকে কোথাও চলে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে অনিল অনেক চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। এদিকে তার বাড়িতে দিনকে দিন সমস্যা বাড়তেই থাকে। আর আবার সে রাতে ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কি করবে সে? কোনো পথ খুঁজে পায় না। তার চিন্তা শক্তি যেন লোপ পায়। দিন দিন আবার আগের মতো শুকিয়ে যেতে শুরু করে সে। অসুস্থ থাকে দিনের পর দিন। এই সব কিছু শুনে তার বাবাও আবার বাড়ি চলে আসে। তারপরে তারা অনেক খোঁজাখুঁজির পর মাগুরাতে একজন হুজুরের সন্ধান পান। তিনি এমন বহু কাজ করেছেন, আমি এখানে সেই হুজুরের নাম বলছি না, কারণ তাকে সেই এলাকার অনেকেই চিনতে পারেন। তবে এটুকু বলতে পারি, তিনি মাগুরার নাম করা একজন হুজুর। ঘণ্টাটা নিয়ে অনিল, তার বাবা এবং অনিলের একজন সহযোগী সেই হুজুরের কাছে যান। তাকে তারা শুরু থেকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর সেই ঘণ্টাটা তার কাছে রেখে যেতে বলেন, আর ঠিক 3 দিন পর আবার যেতে বলেন। অনিলরা সেদিনের মতো ফিরে আসে, আর ঠিক 3 দিন পরে তারা আবার সেই হুজুরের কাছে যায়। হুজুর তাদের জানায়, আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে খবর নিয়েছি, এই ঘণ্টার সাথে জড়িয়ে আছে অনেক শক্তিশালী জিন। এই জিনগুলো থেকে মুক্তির পথ খুব কঠিন। তবে আমি তোমাদের একটা পথ বলে দিতে পারি, কিন্তু সেখানে আছে এমন নিষিদ্ধ কিছু জিনিস যা আমি জীবনেও কোনোদিন করিনি। আর এখানে পদে পদে আছে মৃত্যুর হাতছানি। অনিলরা তবুও সেটা করতে রাজি হয়। তারা যে কোনো মূল্যে শুধু এই ঘণ্টা থেকে মুক্তি চায়। তখন সেই হুজুর তাদের বলে, আজ থেকে কয়েকদিন পরে একটা কালো অমাবস্যার রাত আছে, আর সেই রাতে আবার এই ঘণ্টাকে রেখে আসতে হবে একটা কবরে। কিন্তু সেই কাজটা মোটেও সহজ হবে না,
কারণ শুরুতে একটা কবর থেকে লাশের কিছু জিনিস নিয়ে আসতে হবে। অনিল অবাক হয়ে জানায়, কবর থেকে লাশের কিছু জিনিস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। সেই হুজুর তখন আবার বলতে শুরু করেন, প্রথমে একটা অবিবাহিত ছেলে অথবা একটা মেয়ের কবর থেকে সেই লাশের নখের কিছু অংশ কেটে নিয়ে আসতে হবে, আর তার মাথার চুল কেটে নিতে হবে। সেই সাথে সেই লাশের সাথে থাকা কাফনের কাপড়ের এক টুকরো কাপড় কেটে নিতে হবে। এই সব কিছুর সাথে আমি তোমাদের কয়েকটা জিনিস দেব। সেই কেটে রাখা কাফনের কাপড়ের মাঝে পোটলা করে রেখে আমার বলা অন্য কবর খুঁড়ে সেখানে যে লাশ পাবে তার মুখ হাঁ করে মুখের মাঝে গুঁজে দিতে হবে এগুলো। তারপরে সেই ঘণ্টাটি সেই লাশের কাফনের মাঝে রেখে আবার কবর দিতে হবে। তবে কাজটা সম্পূর্ণ করে আসতেই হবে, বাকি রেখে আসলে এর থেকে পালাবার আর কোনো পথ নেই। তবে এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, প্রথম লাশের থেকে সবকিছু সবাই মিলে সংগ্রহ করলেও পরের লাশের কাজটা অনিল তোমাকেই করতে হবে। আরও একটা ঝামেলার ব্যাপার হলো, এটা এক রাতের মাঝেই করতে হবে, আর এখানে পদে পদে আছে মৃত্যুর ভয়। সেখানে যেতে হবে নিজের জীবনকে বাজি রেখে। অনিলরা সবাই নিজেদের মাঝে কিছু কথা বলে, তারপর তারা এই কাজ করতে রাজি হয়। এরপরে তারা বাড়ি চলে আসে আর অপেক্ষা করতে থাকে সেই দিনের। কিছুদিন পরে সেই হুজুর তাদের সাথে যোগাযোগ করেন। অনিলরা সব কিছুর প্রস্তুতি নিয়ে সেখানে যায়। তখন সেই হুজুর তাদের 2টা কবরের সন্ধান দেন, আর শেষ যে কবরে যে লাশের কাছে ঘণ্টা রেখে আসতে হবে সেটা অনিল যে কবরস্থানে গিয়ে এই ঘণ্টাটা খুঁজে পেয়েছিল সেই কবরস্থানে। অনিলদের হাতে আর কোনো অপশন না থাকায় সেই রাতেই তারা এই কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপরে সেই হুজুর তাদের কিছু তাবিজ দেন আর বলেন, কাফনের কাপড়ের পোটলার মাঝে এগুলো রাখতে হবে। এই কাজ করতে গিয়ে অনেক কিছুই ঘটবে, তবে ভয় পাওয়া চলবে না। আমি এখান থেকে যতটা পারি তোমাদের সাহায্য করব, আর তোমাদের 3 জনের হাতে 3টা তাবিজ বেঁধে দেব। অনিলরা সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। তারপরে রাতে তারা চলে যায় হুজুরের দেয়া সেই প্রথম লাশের ঠিকানায়। সেখানে গিয়ে তাদের কবর খুঁড়ে লাশের নখ, চুল আর কাফনের কাপড়টা নিতে হবে। তারা যখন সেই কবরস্থানে পৌঁছে যায় তখন সেখানে দেখতে পায় এটাও তাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরের একটা কবরস্থান, আর বাঁশঝাড় দিয়ে ভরা জায়গাটা। হুজুরের দেয়া ঠিকানা মতো তারা পাশের রাস্তা ধরে গুনে গুনে একটা নির্দিষ্ট কবর খুঁজে পায়। কবরটা দেখে মনে হয় বেশ কিছুদিনের পুরনো। তখনও বাঁশ দিয়ে একটা বেড়া দেয়া আছে কবরের চারপাশে। তারা সেই বাঁশের বেড়াগুলো খুলে ফেলে। এরপরে সেই কবর খুঁড়তে থাকে। কবর খোঁড়া শেষ হতেই যখন বাঁশের খাড়ালগুলো তারা তুলতে শুরু করে তখন একটা মাংস পচা বোটকা গন্ধ এসে নাকে লাগে তাদের, যেন গা গুলিয়ে বমি আসে সবার। অনিলের বাবা তাড়াতাড়ি লাইটটা কবরের দিকে ধরে। লাশটা যেন কবরের মাটির সাথে একেবারে মিশে গেছে এমন অবস্থা। অনিল একটা ছুরি নিয়ে আসে এবং সেই কবরের মাঝে নেমে পড়ে। নিঃশ্বাস বন্ধ করে সে কাফনের কাপড়টা সরাতেই লাশের পচে যাওয়া বিভৎস মুখটা দেখে আঁতকে ওঠে। সে তাড়াতাড়ি করে কাফনের ভেতর লাশের হাত খুঁজতে থাকে। যখন সে হাতটা খুঁজে পায়, চাকু দিয়ে লাশের একটা আঙুলের মাথা একটানে কেটে ফেলে। তারপরে লাশের মাথার ক্ষয়ে যাওয়া চুলের একটা অংশ কাটতে গিয়েই চুল খুলে হাতে চলে আসে তার। মুখ ভর্তি বমি চলে আসে অনিলের। আর বেশি সময় এখানে টেকা যাবে না। সে তাড়াতাড়ি করে কাফনের কাপড়ের একটা অংশ কেটে নিতেই তাদের সাথে থাকা অনিলের সেই সহযোগী অনিলের হাত ধরে এক টানে তাকে কবরের ওপরে তুলে ফেলে। অনিল কবরের ওপরে উঠেই মাটিতে শুয়ে পড়ে। তারপর বুক ভরে শ্বাস নেয়। কোনো অস্বাভাবিক ঘটনা ছাড়াই অনিলরা সেই লাশ আবার কবরে দিয়ে সেখান থেকে চলে আসে। এবার তাদের যেতে হবে সেই চিরপরিচিত কবরস্থানে, যেখান থেকে অনিলের জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল। তারা আবার একটা জায়গায় ফিরে আসে। তাদের সেই চিরচেনা নৌকায় উঠে বসে। এবার নদী দিয়ে যেতে হবে বেশ খানিকটা পথ। আগের লাশের থেকে তুলে আনা সব জিনিস আর হুজুরের দেয়া তাবিজগুলো সেই কাফনের কাপড়ের টুকরো দিয়ে পোটলা বেঁধে তারা নৌকায় রেখে দেয়। অনিলের সেই সহযোগী নৌকা চালাচ্ছে, আর অনিল একেবারে নৌকার মাথায় বসে চারপাশের অন্ধকার দেখছে। তারা যেন একটা ঘন কালো অন্ধকারের মাঝে অন্ধকার ফুঁড়ে এগিয়ে চলছে সামনের দিকে। এদিকে বার কয়েক লাইট মেরে নদীর গতিপথ
দেখে নিচ্ছেন অনিলের বাবা। এভাবে তারা পৌঁছে যায় সেই কবরস্থানের কাছে। এরপরে নৌকা ঘাটে বেঁধে সবাই নেমে পড়ে নৌকা থেকে। অল্প একটু পর লাইট জ্বালিয়ে তারা তিনজন মিলে খুঁজতে থাকে হুজুরের বলে দেয়া সেই কবর। বেশ অনেক সময় নিয়ে খোঁজার পর তারা খুঁজে পায় সেই কবর। কবরটা দেখে মনে হচ্ছে বেশ নতুন, এখনো খেজুর গাছের পাতা শুকিয়ে যায়নি। এবার অনিলের বাবা আর অনিলের সেই সহযোগী অনিলকে সব কিছু বুঝিয়ে দিয়ে একটা ছোট লাইট তার হাতে দিয়ে নৌকার দিকে চলে যায়। অনিল ছোট লাইটটা পাশে জ্বালিয়ে রেখে কবরের উপরে কোদাল চালায়। প্রতিবার কোদাল চালানোর সাথে সাথে যেন তার বুকের মাঝে একটা চাপ অনুভব করতে থাকে। সেই সাথে কানের কাছে একটা ফিস ফিস শব্দ শুনতে পায় সে, যেটা মনে হয় এক কান থেকে আর এক কানে ভেসে যাচ্ছে। এবার বেশ ভয় পেতে শুরু করে অনিল, কিন্তু তার ভয় পেলে চলবে না। যে কাজ সে শুরু করেছে তা শেষ করে তাকে যেতে হবে। অনিল আরো জোরে কোদাল চালাতে শুরু করে। কবরের মাটি সরে গিয়ে বাঁশের খাড়াল বের হয়ে আসে। অনিল এবার উপুর হয়ে একে একে খাড়ালগুলো সরাতে শুরু করে, আর কবরের ভেতরে পড়া লাইটের হালকা আলোয় চকচক করতে থাকে কাফনের কাপড়। অনিল এক লাফে নেমে পড়ে কবরের মাঝে, আর তার চারপাশ থেকে ভেসে আসতে থাকে একটা করুণ কান্নার আওয়াজ। অনিল কবরের ওপরে এক পাশে ঘণ্টা আর সেই কাফনের পোটলা রেখে ছোট লাইট হাতে যখন লাশের মুখের দিক থেকে কাফনের কাপড়টা সরায়, তখন লাশের চেহারা দেখে মনে হয় এই লাশ একেবারে নতুন। বড় ভয়টা এখনো তার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারে সে যখন অনিল দেখে লাশের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। লাশ কি কান্না করতে পারে? মনে পড়ে যায় হুজুরের কথা, অনেক কিছুই আজ ঘটবে, তবে ভয় পেলে চলবে না। অনিল নিজের মুখে লাইটটা ধরে, দুই হাতে লাশের চোয়াল খুলতে থাকে, কিন্তু কিছুতেই সে খুলতে পারে না। এবার রাগে সে কোদালের ডাঁটা দিয়ে লাশের চোয়ালে কয়েকটা বাড়ি দিতেই লাশের চোয়াল ভেঙে মুখ হাঁ হয়ে যায়। অনিল এক হাতে সেই ঘণ্টাটা ওপর থেকে কবরের মাঝে ফেলে, আর এক হাতে সেই কাফনের কাপড়ের পোটলা নিয়ে লাশের মুখটায় চেপে ধরে। যেই কাফনের কাপড় লাশের মুখে গুঁজে দেয়, লাশটি চোখ মেলে অনিলের দিকে তাকায়। এটা দেখে ভয়ে এক লাফে একটা চিৎকার দিয়ে অনিল একেবারে কবরের ওপরে উঠে যায়। চারপাশে যেন তখন একদম ঝড় বয়ে যাচ্ছে। অনিল কবর থেকে উঠে একদিকে যখন দৌড়াতে শুরু করে, তখন তার থেকে একটু দূরে একটা আলোর বিন্দু দেখতে পায়। অনিল তার বাবারা ভেবে সেই দিকে দৌড়াতে শুরু করে। অনিল যখন সেই আলোর দিকে ছুটে যায়, তখন দেখতে পায় তার বাবা আর তার সহযোগী ছেলেটা দাঁড়িয়ে আছে একটা মশাল হাতে। তারা অনিলকে দেখেই থামতে বলে, তারপর তাদের সাথে যেতে বলে। অনিল যখন তাদের সাথে যেতে শুরু করে, তখন খেয়াল করে তারা কেউ নিজেদের মাঝে বা অনিলের সাথে কথা বলছে না। অনিল অনেক কথা তাদের জিজ্ঞেস করলেও তারা কোনো উত্তর দিচ্ছে না। একটু পর অনিল খেয়াল করল তারা আবার সেই কবরের দিকেই যাচ্ছে, কিন্তু নৌকা তো কবরের উল্টো দিকে। অনিল তখন সামনে আর কিছুই দেখতে পায় না। তার হাতে থাকা সেই ছোট লাইটটিরও চার্জ ফুরিয়ে এসেছে। সেটার মৃদু আলোতে সে দেখল সেই কাফন পরা লাশটি দাঁড়িয়ে আছে কবরের পাশে। তার চোখ দুটো তখনও খোলা, আর সেটি তাকিয়ে আছে অনিলের দিকে। অনিল আবার ভয়ে পেছনের দিকে ঘুরে চিৎকার করে দৌড়াতে শুরু করে। এবার যেন তার মনে হয় লাশটাও তার পেছন পেছন আসছে। অনিল আরো জোরে দৌড়াতে শুরু করে। এবার দেখে একটা লাইটের আলো দৌড়ে আসছে তার দিকে। তারপরে অনিলের বাবা এসে অনিলকে জড়িয়ে ধরে। অনিল তখন ভয়ে রীতিমতো কাঁপছে, কান্না করছে। অনিলের বাবা আর সেই সহযোগী তাকে ধরে নৌকায় নিয়ে যায়। তারপরে তারা পুরো ঘটনা শোনে, কিন্তু অনিলের বাবারা জানায় একটু আগে তার চিৎকার শুনে তারা কবরের দিকে যায়। এর আগে অনিলের সাথে তার বাবা আর তার সহযোগী যে দেখা হয়েছিল, তারা আসলে কে? এমন প্রশ্ন ঘুরতে থাকে অনিলের মাথায়। তারা কিছু সময় নৌকায় বসে থাকে। যেহেতু হুজুর বলেছেন বাকি কাজ রেখে ফিরে আসা যাবে না, তাই তারা আবার এগিয়ে যায় সেই কবরের দিকে। সবাই গিয়ে দেখে লাশটা তখনও পড়ে আছে কবরের মাঝে। লাশের চোয়াল ভাঙা আর মুখের মাঝে গুঁজে দেয়া কাফনের কাপড়। তারপরে তারা আবার সেই লাশটাকে মাটি দেয় আগের মতো। এরপরে নৌকায় ফিরে আসে, চলে আসে বাড়িতে। পরদিন আবার সেই হুজুরের কাছে যায়, হুজুরকে জানায় সবকিছু। হুজুর বলেন, আপনাদের আপাতত আর কোনো সমস্যা নেই। এরপরে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে আসে, কিন্তু অনিল
এখনো বেশ অসুস্থ, আর সে প্রায় রাতের স্বপ্ন দেখে একটা বিশাল অবয়ব তার উল্টো দিকে বসে আছে, আর তার কাঁধে বসে আছে একটা ছোট্ট অবয়ব। সেও উল্টো বসে সেই ঘণ্টাটা একটানা বাজিয়ে যাচ্ছে। অনিল এই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা সপরিবারে এখানে সবকিছু বিক্রি করে ভারতে চলে যাবে, কারণ এই ঘণ্টা আবার যদি জীবনে ফিরে আসে তাহলে মুশকিল হবে। তারা সেটা চায় না। আবার যদি কোনোদিন এই ঘণ্টা ফিরে আসে তাহলে এই মুক্তির পথ একেবারেই কি শেষ? এসব নিয়ে ভাবতে চায় না অনিল। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি তানভীর তুষার। সবার ঈদ কাটুক পরিবারের সাথে আনন্দে। আল্লাহ হাফেজ। এই বলেই তানভীর তুষার তার চমৎকার এই ঘটনাটি শেষ করেছেন। আমার মনে হয় যে ঈদের সময়ে বেশ কিছু ভয়ঙ্কর সময় কাটল ভয়ের রাজ্যে। আমরা ঈদ উপলক্ষে এই ঘটনাটি নিয়ে এসেছিলাম এবং তানভীর তুষারও অনেক দিন ধরে এই ঘটনাটি রেখে দিয়েছিলেন তার কাছে ঈদের সময় আমরা প্রচার করব বলে। তানভীর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘণ্টা 3 আমরা শোনালাম, ঘণ্টা 4 আসবে কি? আসলে ঘণ্টা 4 যদি আসে তাহলে অনিলের সাথে খারাপ কিছু ঘটতে হবে। আমরা কি ঘণ্টা 4 চাই? আমরা কি চাই অনিলের সাথে খারাপ কিছু ঘটুক? অনিলের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঈদ উপলক্ষে অনেকেই ফিরে গেছেন বাড়ি, অনেকেই পরিবার খুঁজে নিয়েছেন এই ব্যস্ত শহরে। আপনাদের সবার ঈদ কাটুক আনন্দে পরিবারের সাথে। তানভীর তুষারের মতো করে আমিও বলতে চাই, কারণ ঈদ মানেই ঘরে ফেরা, ঈদ মানেই আপনজনের আরও একটু বেশি কাছাকাছি আসা। ঈদ বছরে 2 বার আসে। আমাদের জীবনে কবার ঈদ আসে বলুন তো? খুব বেশিবার না হয়তো। আর সেই জন্যই ঈদের সময়টা আমরা যেন আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছাকাছি থাকি। এই সময়গুলো মহামূল্যবান, আর সেই মহামূল্যবান সময়ের কিছুটা অংশ আপনি ভূত.com-এ দিলেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই তো একটা পরিবার, আর সেখানে ঈদের সময় আমরা মিলিত হব না তাই কি হয়? আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আজকের এপিসোডের শেষ কথা। আমি জানি পুরনো ঘটনা দিলে অনেকেই মন খারাপ করেন, কিন্তু যা কিছু পুরাতন তাই নিয়েই তো আমাদের সামনে এগিয়ে চলা। অনেকে হয়তো আগে শোনেননি ঘন্টার একটি এপিসোডও, তাই ঘন্টা 3 যখন আসলো ভাবলাম এই ঈদে একসাথে শুনিয়ে দিলে কেমন হয়। আশা করছি ভালো লেগেছে এই আয়োজন। আর যদি ভালো না লাগে, কমেন্ট সেকশন খোলা রইল আপনাদের জন্য। গাইড করুন আমাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।